24 আওয়ার্স টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপঙ্কর শুরু করছি আজকের অনুষ্ঠান জানতে চাই দেশ। আজকে আমরা আলোচনা করব, আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা আলোচনা করব রাজনৈতিক যে বিষয়গুলো। তার মধ্যে প্রথমেই যে সমীক্ষা উঠে আসছে তাতে আমরা দেখছি যে হাড্ডাহাড্ডি লড়াই, বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা এর আগে এরকম ধরনের হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আমরা কখনো দেখিনি, কারণ 2021 যে হাড্ডাহাড্ডি লড়াইটা হচ্ছে সেটা কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে, সেটা কিন্তু পরিষ্কার দেখাচ্ছে। বিভিন্ন জায়গায় যে সমীক্ষাগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে, সেই সমীক্ষাগুলোতে কিন্তু পরিষ্কার হচ্ছে যে 136টা থেকে 140টা মতো আসন পেতে পারে বিজেপি, আর 146 থেকে 47টা মতো আসন তৃণমূলের খাতায় আসছে। আমরা এটা জাস্ট অনুমান সাপেক্ষে আমরা এই অ্যাজাম্পশনটা আপনাদের কাছে রাখছি, কিন্তু বিষয়টা হলো যে এইভাবে যে হাড্ডাহাড্ডি লড়াই, বিজেপি যেখানে 2016তে মাত্র 3টি বিধানসভা আসনে ছিল, সেখান থেকে এক ঝাঁপে লাফিয়ে 140টার কাছাকাছি আসনের দাবিদার রাখছে বিজেপি। এবং তার সাথে সাথে বাংলার এসে, মানে রাজ্যে এসে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দিচ্ছেন, একদম গুরুত্বপূর্ণ জিনিস। তিনি বাংলায় কথা বলছেন, তিনি বাংলায় আজকে যেভাবে বাংলাকে বললেন যে এবার হবে আসল পরিবর্তন, তার মুখে বাংলা শোনা কতটা যুক্তিযুক্তপূর্ণ হতে পারে, আগামী 2রা মে তার ফল কি দেখাতে পারে। কারণ দেখছি যে রাজ্যে প্রধানমন্ত্রী কিন্তু বারবার আসছেন এবং নতুন নতুন চমক দিচ্ছেন। আজকে যে তিনি চমক দিলেন, তিনি বাংলায় ভাষণ দিলেন, এবং একজন গুজরাটি হয়েও তিনি যে বাংলায় কথা বলা, এই আশা কি দেখে আজকে বিজেপি কি ভাবছে যে শেষ লড়াইটুকু চালিয়ে যাচ্ছে। তাহলে বাম কংগ্রেসের ভূমিকাটা কোথায়? তাহলে বাম কংগ্রেসের ভূমিকা কি থেকে গেল শুধুমাত্র সহযোগিতা? চলুন সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে জানতে চাইব আমাদের অনুষ্ঠান জানতে চাই দেশে। বাংলায় এসে আসল পরিবর্তন সম্পর্কে প্রধানমন্ত্রী কি বলল দেখে নিন। আসল परिवर्तन आज पश्चिम बंगाल की जरूरत है। सोनार बांग्ला का शंखनाद होता हुआ हर कोई यहां सुन रहा है। बंगाल के कोने कोने से अब एक ही आवाज आ रही है। बंगाल के हर घर से एक ही आवाज आ रही है। बंगाल के हर मुख से एक ही आवाज आ रही है। 2 मई दीदी जाच्छे, 2 मई दीदी, 2 मई दीदी, 2 मई दीदी, 2 मई दीदी যাচ্ছে আসল পরিবর্তন আছে। साथियों, दीदी आजकल मेदिनीपुर में आकर बार बार बहाने बना रही हैं। दीदी उन बहनों, उन परिवारों को जवाब नहीं दे पाई जिनको पहले अम्फान ने तबाह किया और फिर तृणमूल के टोलाबाजों ने लूट लिया। আমরা দেখালাম প্রধানমন্ত্রী সেই আসল পরিবর্তন সম্পর্কে তার উক্তি এবং তার ভাষণ আপনাদেরকে। আমরা যে সমীক্ষা নিয়ে আজকে আলোচনা করছি, আমরা সেই সমীক্ষাগুলো কতটা যুক্তিযুক্তপূর্ণ এবং আগামী দিনে তার ভূমিকা কি হতে চলেছে, এই বিষয়ে আজকে আমরা জানতে চাই অনুষ্ঠান জানতে চাই দেশে। আমাদের সাথে যারা রয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্ব, তাদের মধ্যে প্রথমেই বিজেপি থেকে ফাল্গুনী পাত্র, এবং কংগ্রেস থেকে অনিন্দ রায় চৌধুরী, এবং তৃণমূল থেকে সন্দীপন মিত্র। সবাইকে 24 আওয়ার্স টিভি লাইভ ডিবেট অনুষ্ঠানে স্বাগত জানিয়ে আমরা অনুষ্ঠান আজকে শুরু করব। আমরা প্রথমেই সন্দীপন বাবুর কাছে যাবো। সন্দীপন বাবু, আমার কথা শুনতে পাচ্ছেন? সন্দীপন, হ্যাঁ সন্দীপন বাবু, আমার কথা শুনতে পাচ্ছেন?
হ্যাঁ পাচ্ছি পরিষ্কার। হ্যাঁ সন্দীপবাবু, আমি যেটা জানতে চাই যে প্রথমবার যে বিভিন্ন সমীক্ষাগুলো দেখা যাচ্ছে যে বিজেপি 140টার কাছাকাছি আসন আনতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে 2016-তে মাত্র 3টে বিধানসভা সিট ছিল, সেখানে হাড্ডাহাড্ডি লড়াই টক্করের জায়গায় দেখতে পাচ্ছি বিজেপিকে, কি বলবেন? আপনার শেষ কথাটা কেটে গেল। হ্যাঁ শুনতে পাচ্ছেন সন্দীপবাবু? সন্দীপবাবু, সন্দীপবাবু আমাকে শুনতে পাচ্ছেন? এবার শুনতে পাচ্ছি। সন্দীপবাবু, একটা প্রশ্ন আপনার কাছে রাখলাম যে যেখানে 2016-তে বিজেপির মাত্র 3খানা বিধানসভা সিট ছিল, সেখানে 2018-তে 18খানা সিট এলো, মাফ করুন 2019-এ 18খানা সিট এলো, এবং তারপরেই এই 2021-এ বিধানসভা ইলেকশনে যে সমীক্ষা দেখা যাচ্ছে সেখানে প্রায় 140টার কাছাকাছি সিট কিন্তু বিজেপি আনতে চলেছে, এরকম একটা অনুমান আমরা করছি, অ্যাজুমশন করছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দিচ্ছেন, প্রথমবার রাজ্যে বিজেপি এই ধরনের টক্কর দিচ্ছে রাজ্য সরকারকে, রাজ্য সরকারকে এই ধরনের টক্কর প্রথমবার 2021-এ আমরা দেখতে পাচ্ছি। কি মনে হচ্ছে বিষয়টা নিয়ে, যদি আপনি আপনার মন্তব্য রাখেন? বলার প্রথম কথা হচ্ছে এটাই যে 2019 সালে সেটা ছিল লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের প্রেক্ষিত আলাদা ছিল, বিষয় ছিল, এটা বিধানসভা নির্বাচন। আমরা যদি আমাদের রিসেন্ট পাস্টটা দেখি, আমরা দেখতে পাবো যে এরকম বহু রাজ্যের নির্বাচন যেটা হয়েছে, যে লোকসভাতে বিজেপি সেই রাজ্যে অত্যন্ত ভালো ফল করেছে, কিন্তু তারপরে বিধানসভা নির্বাচনে বিজেপির শোচনীয় ফলাফল হয়েছে। সবচেয়ে ভালো এক্সাম্পলটা হচ্ছে দিল্লির কথা। অর্থাৎ লোকসভার সঙ্গে বিধানসভাকে গুলি ফেললে চলবে না, দুটোর প্রেক্ষিত বিষয়, মানুষের দাবি দেওয়া, চাহিদা, এগুলো সমস্ত আলাদা থাকে। নেক্সট বিষয় যেটা সমীক্ষার বিষয়, দেখুন সমীক্ষা তো যারা সেফোলজিস্ট তারা সমীক্ষা করবে, কিন্তু সমীক্ষার সঙ্গে তো বাস্তব নির্বাচনের কোনো সম্পর্ক নেই, তাহলে তো তার নির্বাচনের প্রয়োজন। তাহলে সমীক্ষকরা সমীক্ষা করতো, তার ভিত্তিতেই করতো। ফলে আমরা যখন নির্বাচন লড়ি, রাজনৈতিক দলগুলো আমরা সমীক্ষার কথা ভাবি না, আমরা রিপোর্ট কার্ড প্রকাশ করেছি, আমরা কি কাজ করেছি এবং আমরা আমাদের ম্যানিফেস্টো মানুষের সামনে রেখেছি, আমরা নির্বাচনে প্রচার করছি, মানুষ ব্যালটে তার রায় দেবেন। তৃতীয় যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করলেন সেটি হচ্ছে যে বাংলায় ভাষণ। এবার এখানে পরিষ্কার বলা যে প্রধানমন্ত্রী বাংলায় বলেছেন, এটা পুরোটাই চমক ছাড়া আর কিছুই নয়। তার কারণ আপনারা প্রত্যেকে জানেন, ঠিক 3 দিন আগে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কাল্টিভেশন অফ সায়েন্স, যেটা এশিয়ার প্রথম রিসার্চ ইনস্টিটিউট, 1856-এ মহেন্দ্রলাল সরকারের তৈরি করা, সেই রিসার্চ ইনস্টিটিউট একটি সার্কুলার জারি করে বলা হয়েছে যে ইনস্টিটিউটের সমস্ত কাজকর্ম, অর্থাৎ আমি জানি না একটা এখানে বিজ্ঞানের চর্চার সঙ্গে ভাষার কি সম্পর্ক, কিন্তু এটা আমাদের মনে হচ্ছে শুধুমাত্র হিন্দি চাপিয়ে দেওয়া ছাড়া আর কিছুই নয়। এটা শুধুমাত্র বাংলায় নয়, যে কোনো অহিন্দি প্রদেশগুলোতে এটা হচ্ছে। ফলে একদিকে আপনার সরকার হিন্দি চাপিয়ে দিচ্ছে অন্য রাজ্যের মানুষের ওপরে, অন্যদিকে আপনি সে বাংলায় ভাষণ দিচ্ছেন। এই দুটো ঘটনাকে মেলালেই বোঝা যায় যে আপনার বাংলায় বলাটা শুধুমাত্র নির্বাচনী চমক ছাড়া আর কিছুই নয়। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতির প্রতি প্রধানমন্ত্রীর কোনোই সম্মান নেই। থাকলে উনি রিসার্চ ইনস্টিটিউটে বাংলা চাপিয়ে দিতেন না, বা ওনার দলের অন্যান্য লোকেরা এসে বলতেন না যে রবীন্দ্রনাথের জন্ম বিশ্বভারতীতে। এগুলো সবই ভাওতা ছাড়া আর কিছুই নয়। ওই 15 লক্ষর মতোই ওই আসল পরিবর্তন, 15 লক্ষ আসেনি, বিজেপির কাঙ্ক্ষিত আসল পরিবর্তন আসবে না। কিন্তু সন্দীপবাবু, এটা মানতে হবে কোথাও না কোথাও সমীক্ষা কিন্তু তুলে ধরছে বিজেপিকে প্রথম প্রতিপক্ষ হিসাবে দেখাচ্ছে, যেখানে 3খানা সিট, সেইখান থেকে থেকে আজকে 140টার মতো সিট বিজেপি আনতে চলেছে। এটা কতটা ভাবাচ্ছে আপনাদের আগামী দিনে? দেখুন, আমরা প্রথম হওয়া নিয়ে আপনি যেটা বলছেন যে প্রধান প্রতিপক্ষ মানে দ্বিতীয় আসন, এবার ব্যাপারটা হচ্ছে আমরা প্রথম আসনের জন্য লড়ছি, দ্বিতীয় আসনের কথাটা আমরা বলতে পারবো না। সেটা আপনি সিপিএম বা জোটের কাউকে জিজ্ঞেস করতে পারেন, তারা বিজেপির সঙ্গে এই ব্যাপারে একটা আলোচনায় যেতে পারে যে দ্বিতীয় আসনে কে নেবে। আর আমি আবারও বলছি, আপনারা যে কথাটা বলছেন যে 3টে থেকে উঠে আসছে এরকম একটা আসনে, কিন্তু লোকসভা নির্বাচনের পরে যখন 3টে আসনে বিধানসভা নির্বাচন হয়, সেখানেও তো 2টো আসনে তৃণমূল ব্যাপক, মানে খড়গপুর সদর এবং কালিয়াগঞ্জে তো ব্যাপকভাবে তৃণমূল পিছিয়ে ছিল। সেই ব্যবধানকে অতিক্রম করে আমরা মার্জিন বাড়িয়ে জিতেছিলাম। ফলে আবারও বলছি, আপনি দুটো নির্বাচনকে তো একসঙ্গে মিলালে হবে না, তার প্রেক্ষিত আলাদা, তার মানুষের ডিমান্ড আলাদা, পুরোটাই আলাদা। ফলে আগের নির্বাচনটাই কি হয়েছে তাই এই নির্বাচনে হতে পারে, তাহলে আর বিধানসভা নির্বাচনের কি প্রয়োজন? তাহলে লোকসভা নির্বাচনের রেজাল্ট অনুযায়ী বিধানসভায় তো পাশ পেলে, মানে আমরা কে জিতলো সেটা ঘোষণা করে দিই। ফলে অবশ্যই আমি সমীক্ষক, তারা তাদের মতো সমীক্ষা করবে, সেটা গবেষণার বিষয়, এটা তাদেরকে আমি তাদের এফর্টকে আমি সম্মান করি। কিন্তু আমরা সমীক্ষার ভিত্তিতে তো আমাদের মানে নির্বাচনের প্রচার কখনো হতে পারে, কোনো দলেরই সেটা হতে পারে না কখনো। আমরা মানুষের কাছে যাচ্ছি, আমরা কি কাজ করেছি এবং আগামী দিনে কি করতে চাই সেটা বলে।
ধন্যবাদ। আমরা আবারও ফিরবো আলোচনায়। তার সাথে সাথে আজকে মমতা কি বললেন এই আসল পরিবর্তন পরিপ্রেক্ষিতে, সেটা আমাদের দর্শকদের একটু শোনানো দরকার। তিনি কিভাবে মোদিকে কটাক্ষ করলেন মিথ্যেবাদী বলে, শুনুন। আমরা সেই ভিডিওটা শোনাবো। এখনো যে করি না তা নয়, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো এত বড় মিথ্যাবাদী আমি কোথাও দেখি। এত বড় মিথ্যাবাদী, শুধু মিথ্যে কথা বলে। বহিরাগত গুন্ডা কারা? উত্তরপ্রদেশে পুলিশ আজকে চাকরি ছেড়ে দিচ্ছে আইপিএস অফিসাররা বিজেপির অত্যাচারে। একটা তপশিলি বোন, একটা নয় হাজারটা, কত মেয়েকে পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, তার বাবা মাকে অত্যাচার করতে গেছে। আর বিষ্ণুপুরে এসে, বাঁকুড়া এসে, পাঁচতারা হোটেল থেকে খাবার কিনে নিয়ে এসে একটা বাড়ি ভাড়া করে বলছে আমি তপশিলি বন্ধু, তপশিলীদের খুন করো তোমরা, তপশিলীদের অত্যাচার করো তোমরা, আদিবাসীদের অত্যাচার করো তোমরা, সংখ্যালঘুদের অত্যাচার করো তোমরা, জেনারেল কাস্ট করো, কৃষকদের করো। শোনালাম মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভাষণ বা সেই কথা যেটা তিনি আজকে মোদিকে চ্যালেঞ্জ করে বললেন। আমাদের সাথে এই মুহূর্তে সন্দীপন বাবুই রয়েছে। সন্দীপন বাবু, আরেকটা কথা আপনার কাছে জানতে চাইবো, যে এইভাবে যে বাংলা কথা বলা, এই যে বাংলায় ভাষায় একটা মানুষকে বোঝানোর চেষ্টা, তো কি মনে হচ্ছে যে কতটা সার্থক হবে রাজ্যে এসে, যেখানে একটা একটা সবচেয়ে চমকপ্রদ এবং সবচেয়ে জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদী, সেটা এ বিষয়ে কোনো অবকাশ নেই, তিনি এসে বাংলায় কথা বলছেন রাজ্যে, মানুষ কতটা এটাকে গ্রহণযোগ্য বলে মনে করবে? কারণ এরকম ধরনের বাংলায় কথা বলা কিন্তু আমরা এর আগে আমরা কখনো দেখিনি, এটা আমরা আজকে আমরা উপলব্ধি করলাম। হ্যাঁ সন্দীপন বাবু, আপনাকে জানতে চাই। দেখুন, আমার এখানে পরিষ্কার বলা যে হ্যাঁ, উনি যেরকম বাংলায় কথা বলছেন, আমি যেটা পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরলাম, যে তারই একই সঙ্গে আমরা দেখছি যে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন একটা রিসার্চ ইনস্টিটিউটে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ওনার দলের অন্যান্য নেতা মন্ত্রীরা এসে বলছেন যে রবীন্দ্রনাথের জন্ম বিশ্বভারতীতে, বর্ণ পরিচয় কার লেখা সেই তারা, সহজ পাঠ কার লেখা তারা জানেন না। তারা কাটোয়াতে গিয়ে, আমি যদি খুব ভুল না করি, একটা মন্দিরে, যে মন্দিরটি শ্রী চৈতন্যের জন্মের 400 বছর পরে তৈরি, সেই মন্দিরে ঢুকে উনি বলছেন যে এই মন্দিরে শ্রী চৈতন্য দীক্ষা নিয়েছিলেন। অর্থাৎ মানুষ তো সবগুলোই দেখতে, শুধুমাত্র বাংলায় বলাটা নয়, আমি একদিকে লোককে দেখানোর জন্য বাংলায় কথা বলবো, অন্যদিকে বাংলার সংস্কৃতির প্রতি আমার কোনোই সম্মান নেই, শ্রদ্ধা নেই, মানুষ দুটোই দেখছে বলে এই নির্বাচনী চমক দিয়ে কোনো কাজ হবে না। এবং আবারও বলছি, বিজেপির হাতে এই মুহূর্তে কোনো ইস্যু নেই, তারা নিজেরা কেন্দ্রীয় সরকারে থেকে কোনো কাজ করেনি। এই যে বিজেপি আজকে মহিলাদের জন্য এই করব সেই করবো এত কথা বলছে, বিজেপি যে রাজ্যগুলোতে অলরেডি ক্ষমতায় আছে সেই রাজ্যগুলোতে এর মধ্যে কতগুলি পদক্ষেপ তারা নিয়েছিলেন, তারা নেয়নি। অর্থাৎ মানুষ এই সবকটা বিষয় আর তাদের চোখের সামনে তারা দেখছে, আমরাও সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। মানুষ পরিষ্কারই বুঝতে পারে যে কার বাংলা বলাটা শুধুমাত্র একটা টোকেনিজম, একটা রাজনৈতিক চাল, আর কে সত্যিকারের বাংলা ভাষাকে ভালোবাসে। সেটাকে আরেকটা উদাহরণ দিই, আপনি জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিগত, এখানে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিগত 10 বছরে পশ্চিমবাংলার যে বিভিন্ন যে ঐতিহাসিক স্থান যেগুলো আছে সেগুলোকে সংরক্ষণের কাজ করেছে, রেনোভেশনের কাজ করেছে। এবার অন্যদিকে আমরা দেখছি যে মানে বাঁকুড়া, পুরুলিয়া, যেখানে মনে করুন পশ্চিমবাংলার বেশিরভাগ মন্দিরগুলো আছে, এই প্রত্যেকটি এলাকায় তো বিজেপি 2019 সালে নির্বাচনে জয়যুক্ত হয়েছে। আপনি আমাকে বলুন তো, এই যে বাঁকুড়া, বিষ্ণুপুরের যে মন্দিরগুলো, এইগুলোকে সংরক্ষণ করার জন্য কোন বিজেপির এমপি পার্লামেন্টে কবার প্রশ্ন তুলেছে? অর্থাৎ বাংলার সংস্কৃতিকে কে অন্তর থেকে শ্রদ্ধা করে, কে একটা কনসার্টেড এফার্ট দিচ্ছে সেটা করার জন্য, আর কে শুধুমাত্র নির্বাচনে চমক দেওয়ার জন্য, একদম যে শব্দটা এটা শুধু চমক দেওয়ার জন্য চারটে বাংলায় শব্দ বলছে, এটা মানুষ পরিষ্কার বুঝতে পারবে। চৌধুরী কংগ্রেস থেকে এসছে, অনিন্দ্য শুনতে পাচ্ছেন? অনিন্দ্য বাবু, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ অনিন্দ বাবু, শুনতে পাচ্ছি। লাইভ চলছে, দয়া করে একটু আপনাকে ফ্রেমটা ঠিক করতে বলবো। অনিন্দ বাবু, প্রথম প্রশ্ন আপনার কাছে যেটা রাখছি, যে সমীক্ষা যেটা বলছে সেখানে কিন্তু টক করে বিজেপি এবং তৃণমূলকেই দেখানো হচ্ছে, কোথাও না কোথাও জোটকে শুধুমাত্র সঙ্গী সাথী হিসাবে আগামী দিনে কি দেখা যেতে পারে? কি বলবেন বিষয়টা নিয়ে? 16 থেকে 20টা সেট অ্যাজাম্পশন করে দেখানো হচ্ছে। না আসলে কি জানো তো, যে আমার মনে হচ্ছে সমীক্ষা যেভাবে বেরোচ্ছে তাতে এই সমীক্ষাটা কতটা সঠিক কতটা বেঠিক সেটা দোসরা মে দেখা যাবে।
এর আগে ছোট একটা এক্সাম্পল দিই, দিল্লির নির্বাচন এবং বিহারের নির্বাচন, এই নির্বাচনেও সমীক্ষা বলেছিল যে আরজেডি এবং কংগ্রেস জোট আসছে, কিন্তু যে কোনো কারণেই হোক আরজেডি কংগ্রেস জোট আসেনি। ওয়ারাস পাঞ্জাবে তুমি দেখবে, পাঞ্জাবে অকালি দল ভেবেছিল বিজেপির সাথে জোট করে তারা আসবে, কিন্তু আলটিমেট সমীক্ষা রেজাল্ট উল্টে দিয়ে কংগ্রেসকে হ্যাঁ বলুন অনিন্দ্যবাবু, বলুন, শুনছি, বলুন বলুন অনিন্দ্যবাবু, বলুন। দিল্লিতে কেজরিওয়াল ক্ষমতা এসেছিল এবং সেই সমীক্ষাকে সম্পূর্ণ মিথ্যে করে। এখন সমীক্ষার কি বৈজ্ঞানিক ভিত্তি, কত মানুষের উপর সমীক্ষা হয়েছে, সমীক্ষার কি কি বিষয় শুনতে পাচ্ছেন অনিন্দ্যবাবু? অনিন্দ্যবাবু, অনিন্দ্যবাবু আমাদের সাথে ডিসকানেক্ট হয়ে গেছেন। আসুন আমরা একটু আজকে যে মোদি যে বাংলা ভাষায় কথা বললেন সেই পয়েন্টগুলোকে নিয়ে আমরা একটু সেই আলোচনার সমীক্ষায় বিষয় রাখবো। তাদের কি প্রসেস এবং কি প্রসিডিওরে তারা সমীক্ষা করছেন সেটা আমরা কিন্তু জানি না। অতএব বাংলায় 10 কোটি মানুষের উপর সমীক্ষা তো একটা করেনি, একটা ছোট পার্সেন্টেজের মানুষকে ধরে বিভিন্ন বিধানসভা ভিত্তিক যেইভাবে সমীক্ষা করা হয় সেভাবে সমীক্ষা হয়েছে। অনেক সময় কি হয়, যেটা দেখা যায় যে ধরুন আপনি কোনো সমীক্ষার জন্য কাউকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে যাচ্ছেন এবং পাশে ধরুন কোনো সরকারের লোক বা তৃণমূল কংগ্রেসের লোক যদি সেখানে দাঁড়িয়ে থাকে তাহলে তারা একটা উত্তর দেয়। আবার যদি দেখা যায় যে খুব পুলিশ প্রশাসনের দ্বারা সে কোনো রকম ভাবে শঙ্কিত বা পুলিশ প্রশাসনের ভয়ে ভীত হয়ে আছে, তখন তার উত্তরটা আলাদা হয়। অতএব যদি সমীক্ষায় ভারতবর্ষের রেজাল্টকে বা ভারতবর্ষের গণতান্ত্রিক ফলাফলকে নির্ধারিত করতো, তাহলে এত অর্থ খরচ করে এই গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবটা হতো না। অতএব সমীক্ষা কি বলছে, সমীক্ষা কি বলছে না, সেটা আমি বিতর্কে না গিয়ে আমি আপনাকে ছোট কথা বলছি যে মানুষ ঠিক করে নিয়েছে কাকে আনবে আর কাকে আনবে না, কাকে জেতাবে কাকে পরাজিত করবে। অতএব শুধু সমীক্ষার উপরে ভিত্তি করে এবং সমীক্ষার উপরে প্রেক্ষিতের উপরে ভিত্তি করে মানুষের মননের যে চিন্তা, মানুষের যে মানসিকতা মানুষ তৈরি করে নিয়েছে, লড়াইয়ের যে ডাক দিয়েছে এবং পরিবর্তনের যে পরিত্রাণ মানুষ চেয়েছে, সেটা মানুষের ভাষায় এবং মানুষের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার আমি আপনাকে বলি, এই সমীক্ষায় কিন্তু শেষ সমীক্ষা না, এরপরেও আর একটা সমীক্ষা বেরোবে, সেই সমীক্ষায় দেখবেন হয়তো আবার কিছু অদল বদল হচ্ছে। অতএব শুধু সমীক্ষার উপরে যদি নির্ভর করে একটি রাজনৈতিক দলকে চলতে হয়, তাহলে সেই রাজনৈতিক দলের মাটির উপরে পাটা থাকবে না। অতএব সমীক্ষার মতো চলুক, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর আস্থা আছে এবং মানুষের উপর বিশ্বাস আছে। আমরা বিশ্বাস করি মানুষ এবার দুটো ফুল, পদ্ম ফুল এবং জোড়া ফুল না বেছে আমাদের সংযুক্ত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করে আগামী বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আনবে। হ্যাঁ শুনতে পেলাম অনিন্দ্যবাবু, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। অনিন্দ্যবাবু একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, শুনতে পাচ্ছেন অনিন্দ্যবাবু? অনিন্দ্যবাবু আমাদের সাথে লাইভে রয়েছেন। অনিন্দ্যবাবু শুনতে পাচ্ছেন? আসুন, দুয়ারে সরকার নিয়ে আজকে প্রধানমন্ত্রী কি বললেন, কারণ যে দুয়ারে সরকারকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা দুয়ারে দুয়ারে সরকার, মানে মানুষের বাড়িতে বাড়িতে সরকার, মানুষের বাড়িতে বাড়িতে রেশন, মানুষের বাড়িতে বাড়িতে বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আজকে সরকার কিন্তু দুয়ারে এসে হাজির হয়েছে। সেই দুয়ারে সরকারকে প্রধানমন্ত্রী রাজ্যে এসে কিভাবে কটাক্ষ করলেন শুনুন একটু। जब जरूरत होती है तब तो दीदी दिखती नहीं है, लेकिन जब चुनाव आता है तो कहती है सरकार द्वारे द्वारे, सरकार द्वारे द्वारे। यही इनका खेला है, यही इनका खेला है। पश्चिम बंगाल यहाँ का बच्चा बच्चा, दीदी यहाँ का बच्चा बच्चा ये आपका खेला समझ गया है। শুনুন, প্রধানমন্ত্রী তিনি বললেন যে দুয়ারে দুয়ারে সরকার यही असली খেলা है, এটাই সত্যিকারের খেলা যেটা তৃণমূল খেলতে চাইছে। আসুন দিদি এর পরিপ্রেক্ষিতে কি বলেছে সেটাও একটু শুনে নিন। শুনুন। বহিরাগত গুন্ডাদের নিয়ে আসছে বাংলায়। শুনুন, বাংলায় যারা বাংলায় থাকে আমরা তাদের বহিরাগত বলি না। সে রাজস্থানী হোক, পাঞ্জাবি হোক, সিন্ধ হোক, গুজরাটি হোক, মারোয়ারি হোক,
বহিরাগত গুন্ডা কাদের বলি? উত্তরপ্রদেশের গুন্ডাদের সাজিয়ে পাঠিয়ে দিচ্ছে এখানে, কপালে তিলক কেটে একটা গেরুয়া ড্রেস পরে পানবাহার চিবোতে চিবোতে আমাদের বাংলার সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে। শোনো না, মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন সেই পরিপ্রেক্ষিতে? আসুন আলোচনাটাকে দীর্ঘায়িত করে নিয়ে যাই আমরা। আমাদের সাথে এই মুহূর্তে আবারও জয়েন করে গেছেন সন্দীপন মিত্র এবং অনিন্দ্য রায় চৌধুরী, দুজনে। সন্দীপন বাবু শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছেন। প্রধানমন্ত্রী আজকে সরাসরি ইঙ্গিত দিলেন যে দুয়ারে দুয়ারে সরকার, যখন মাত্র এই ইলেকশন আসে বা ভোট আসে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানুষের কথা মনে করেন এবং এই দুয়ারে নামক সরকার নিয়ে আসেন। এটাই আপনাদের আসল খেলা। বাচ্চা বাচ্চা আজকে এই কথাটা জেনে গেছে। কি মনে হচ্ছে প্রধানমন্ত্রী এইভাবে যে কটাক্ষ করছেন এটা কতটা যুক্তিযুক্তপূর্ণ, তার পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে পারবেন? দেখুন, পরিষ্কারভাবে বলার যে আমরা এটা শুধুমাত্র বিজেপি না, সিপিএমও একই কথা আমাদের এখানে বলেছিলেন এবং আমাদের এই দুয়ারে সরকার প্রকল্পকে কটাক্ষ করে জমির দুয়ারে সরকার এই ধরনের অত্যন্ত অসম্মানজনক কথাও বলা হয়েছিল। দুয়ারে সরকারের পিছনে ফিলোসফিটা আমাদের কাছে পরিষ্কার, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রথম থেকে এই ব্যাপারে মানে অত্যন্ত নিশ্চিত ছিল যে গভর্নেন্সকে একদম মানুষের দরজা অবধি নিয়ে যেতে হবে। ডিসেন্ট্রালাইজেশনের যে কনসেপ্ট সেটাতে মমতা যদি বন্দ্যোপাধ্যায় একটু বিশ্বাস আপনাকে থামাই, যদি একটু আমি থাকি, এই হ্যাঁ। এই এই যে বলছেন যে আপনাদের এই প্রকল্পটা মানুষের দুয়ারের কাছে নিয়ে যেতে হবে, এটা ঠিক ভোটের সময় কেন, তার আগে নয় কেন? আমি সেটাতেই আসছি। এটা হচ্ছে যে আপনি দেখবেন ডে ওয়ান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিসি কি ছিল, যে নবান্ন থেকে রাজ্য শাসন হবে না, আমরা প্রত্যেকটা জেলায় পৌঁছে যাব। এবার যেটা হয় যে এই যে বিভিন্ন যে প্রকল্পগুলো চালু করা হয় সেগুলো আপনারা জানেন প্যান্ডেমিকের জন্য একটা দীর্ঘ সময় ধরে সরকারি অফিসগুলো বন্ধ ছিল এবং আপনি এই প্যান্ডেমিকের মধ্যে আশা করতে পারেন না যে মানুষ সরকারের অফিসে গিয়ে ভিড় করে সেখানে দাঁড়িয়ে পরিষেবাগুলো নেবে। সেই জন্যই সরকার এই ধরনের বিষয় একটা গ্রামের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় চলে গেলেন। এবং আপনি যেটা কথাটা বলছেন বা বিরোধীরা যেটা, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এই কারণে একটা ছোট এক্সাম্পল যে সবাই জানে যে আমাদের প্রত্যেকের আমরা যে বার্ষিক যে ট্যাক্স গুলো হয়, খাজনা গুলো হয়, এটা আমরা যে কোনো সময় চাইলে গিয়ে বিএলআর অফিসে জমা দিয়ে আসতে পারি। কিন্তু বছরের একটা পার্টিকুলার সময়তে প্রত্যেকটা পাড়াতে গিয়ে বিএলআর অফিস থেকে ক্যাম্প করা হয় যেখানে মানুষের কাছ থেকে খাজনাগুলো কালেক্ট করে নেওয়া হয়। বা ইভেন যখন ভোটার কার্ড তৈরি হওয়ার কথা, সেটাও তো কেন্দ্র সরকারের কাজ। সেটা তো আমি যে মনে করি আমি সাউথ চব্বিশ পরগনার মানুষ, আমি চাইলে বারুইপুরে সাব ডিভিশন অফিসে গিয়ে তৈরি করতেই পারি, কিন্তু সরকার থেকে বিভিন্ন সময়তে ক্যাম্প করে মানুষের দরজায়। তার মানে কি এটা প্রমাণ হয় যে অন্য সময়তে সরকার সাব ডিভিশন অফিসে কাজ হয় না? ফলে এটা যারা কথাগুলো বলছে তারা পাবলিক পলিসি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা গভর্নেন্স সম্পর্কে তাদের আইডিয়া জিরো, তাই তারা এই কথাগুলো বলছে। সরকার এই ধরনের পদক্ষেপ বিভিন্ন সময়তে নিয়ে থাকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিভিন্ন সময়তে বিভিন্ন ইনোভেটিভ কাজ নিয়ে যাতে যত বেশি করে সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। এটা তারই একটা অঙ্গ এবং এটা একটি ভোটের আগের নয়। তার কারণ 2011 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নবান্ন থেকে রাজ্য শাসন না করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করছি এই দুয়ারে সরকার প্রকল্প সেই পদক্ষেপেরই একটা এক্সটেনশন, যেটা বলে যে ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা, মানুষের কাছে গভর্নেন্সকে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার কথা। অর্থাৎ বিজেপি তো কটাক্ষ করবেই। তার কারণ আবারও যেটা বলার যে বিজেপি 2014 থেকে আজকে 2021, বিজেপি একবার পরিষ্কার করে বলুক না যে তারা মানুষের জন্য কি কাজ এই 7-8 বছরে করেছে। শুধুমাত্র তাদের কাছে কাজ মানে কি শুধুমাত্র এই মানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করা, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক করা, লাইনে দাঁড়ানো, টাকা তোলা, মানে বেসিক্যালি এটাই হচ্ছে বিজেপির কাজ। টাকা চেঞ্জ করে, এটাই। মানুষের কাছে কি পরিষেবা তারা পৌঁছে দিতে পেরেছে, তারা সেটা পারেনি বলেই তারা অন্য যে ভালো কাজটা করেছে সেটাকে কটাক্ষ করছে এবং সেই জন্যই বিজেপিকে তৃণমূলের ম্যানিফেস্টো কপি করতে হয়েছে। কারণ তারা জানে তারা যে রাজ্যে ক্ষমতায় রয়েছে তারা নিজেরা সেই রাজ্যগুলোতেও এই কাজটা করেনি। আমি বিজেপিকে সরাসরি প্রশ্ন করছি, তারা যে বলছে তারা ক্ষমতায় এলে যারা চা শ্রমিক তাদের ভাতা মানে দৈনিক যে মজুরি সেটা বাড়িয়ে দেবে, যে কথাটা মহুয়া মৈত্র টুইটারে লিখেছিলেন। তাহলে আসামে তো বিজেপি ক্ষমতায় আসার সময়তে এই এক কথা 5 বছর আগে বলেছিল। 5 বছরে আসামে কেন চা শ্রমিকদের ভাতা মজুরি বাড়ানো হলো না? আজকে যে কথাটা বিজেপি বলছে আমরা মহিলাদের জন্য এই কাজকর্ম করব, এর মধ্যে কোন পদক্ষেপটা মহিলাদের জন্য বিজেপি যে রাজ্যগুলোতে অলরেডি ক্ষমতায় আছে সেখানে তারা নিয়েছে? বিজেপি একবার সেটা বিজেপি এক্সাম্পল হিসেবে দিক না, যে আমরা এই রাজ্যে মেয়েদের জন্য এই কাজ করেছি, এইটার ফল আমরা পশ্চিমবাংলায় এলে সেই জিনিসটাই এখানে রিপিট করতে চাই। বিজেপি কেন এইভাবে কথা বলছে না? বলে যারা এক্সাম্পল সেটা করেছে। কটাক্ষ তারাই করে যাদের বলার মতো কোনো বিষয় নেই। বাবু, আমি এই পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, আমার জানতে খুব ইচ্ছা করছে যে 2016-তে বিজেপির মাত্র 3খানা সিট ছিল,
2019-এ গিয়ে সেটা 18-তে পরিণত হলো লোকসভায়, এবং 2021-এ এসে সেটা 140-এর কাছাকাছি ফিগার আমরা দেখতে পাচ্ছি। অ্যাজেন্সন করা হচ্ছে সেটা বাড়তেও পারে, কমতেও পারে, সেটা আগামী দিনে তার সঠিক পরিণাম বেরিয়ে আসবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মানুষের কাছে, মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার নিচ্ছে, সেখানে বিজেপির এই উত্থান, এটাকে কি কোনো না কোনো জায়গায় ব্যর্থতা বলবেন না তৃণমূলের? এই কারণেই বলবো না, কারণ তৃণমূলের কিন্তু ভোটের পার্সেন্টেজ কমেনি। আমি জানি না আপনারা যারা এই ধরনের সমীক্ষাগুলো নিয়ে কথা বলেন, বা আপনি কোন সমীক্ষা নিয়ে আপনারা কথা বলছেন, আপনারা শুধুমাত্র সিটের টার্মসে কথা বলছেন, ভোট শেয়ারটার কথা বলছেন না। আমি কোনো চ্যানেলের পার্টিকুলার নাম দিতে চাই না, বাট আপনারা যেই সমীক্ষাটার কথা বারবার করে বলছেন, আমরা যদি সেই সমীক্ষাটাই দেখবো যে হঠাৎ করে দেখা হলো 2 সপ্তাহের মধ্যে তৃণমূলের নাম্বার অফ সিটস কমে গেল, জোটেরও নাম্বার অফ সিটস কমে গেল, কিন্তু ভোট শেয়ারটা কমলো না। অন্যদিকে বিজেপির নাম্বার অফ সিট হঠাৎ করে বেড়ে গেল, কিন্তু ভোট শেয়ারটা বাড়লো না। অর্থাৎ আপনারা যখন সিটের টার্মসে কথা বলেন, অদ্ভুতভাবে আপনারা ভোট শেয়ারটা চেপে যাচ্ছেন। কারণ এর আগের আমাদের অন্য যে পরিস্থিতি ছিল যে আপনারা মেথোডোলজি নিয়ে কোনো কথা বলছেন না, আমি যেটা বলছি আপনারা ভোট শেয়ার নিয়ে কোনো কথা বলছেন না। এটাকে আমি তৃণমূল কংগ্রেসের ব্যর্থতা হিসেবে এই কারণেই মনে করছি না, কারণ তৃণমূল কংগ্রেস তার যে ভোট শেয়ার সেটাকে ধরে রেখেছে। আমরা পরিষ্কার জানি যে সিপিএম এর ভোট শেয়ার কমেছে, সেই ভোটটা বোঝা যাচ্ছে বিজেপিতে গেছে। অতএব বিরোধী পশ্চিমবাংলায় বিরোধী আসনে কে বসবে সেইখানে একটা পরিবর্তন হয়েছে। অর্থাৎ এই প্রশ্নের উত্তর বিজেপির উত্থান সিপিএম এর থেকে হয়, অর্থাৎ এই ব্যাখ্যা সিপিএম দিতে পারবে, এটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। কারণ আমি আবারও বলছি, আমাদের ভোট শেয়ার আপনারা যদি দেখেন 2011, 2014, 2016 থেকে 19, 16-র তুলনায় 19-এ আমরা বোধহয় 1% কম পেয়েছিলাম, কিন্তু ওভারঅল পার্সেন্টেজ ওই 42 আর 43 এরকম একটা থেকেছে। 11 থেকে 14-তে এবং 16-তে বেড়েছে, 16 থেকে 1% 2019-এ কমেছে, 16-তে বোধহয় 44 ছিল, সেটা 43 হয়েছে। তাহলে আমাদের ব্যর্থতা আমরা এটাকে এই কারণে মনে করছি না। পার্সেন্টেজ বাড়া মানে, ভোটে পার্সেন্টেজ বাড়া মানে ক্ষমতায় আসা এমন তো নয় না। আমরা একটা কথা বলছি, আমি তো বলছি যে ক্ষমতায় কে আসছে না সেটা দোসরা মে ঠিক হবে। আপনি যদি সমীক্ষা নিয়ে কথা বলেন সেই প্রেক্ষিতে আমি বললাম, আমরা সমীক্ষা নিয়ে কোনো কথা বলছি না, আপনাদের অ্যাজাম্পশন বেসিসে আমরা ডিবেট করছি। আসুন, অনিন্দ্য বাবু আমাদের সাথে রয়েছে। অনিন্দ্য বাবু শুনতে পাচ্ছেন? অনিন্দ্য বাবু তৃণমূলের যে প্রতিনিধিত্ব করছেন, আপনি ছিলেন না বলে যে, তিনি বলছেন যে সিপিএম এবং কংগ্রেসের ভোট কমেছে এবং পার্সেন্টেজও কমেছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই প্রশ্ন আপনাকে করা উচিত। তো আমি এই প্রশ্ন আবারও আপনার কাছে করছি যে যেখানে 3খানা সিট ছিল বিজেপির, সেখানে অ্যাজেন্সনে 140টার কাছাকাছি সিট দেখানো হচ্ছে। তো কোথাও না কোথাও কি মনে হচ্ছে, রাজ্য সরকারের ব্যর্থতা, বিরোধী আসনে আপনাদের ব্যর্থতা, না মানুষ আপনাদেরকে মুখ ফুরিয়ে আবার বিজেপির দিকে মানুষ ঘুরে যাচ্ছে? যদি বিষয়টা একটু আপনার ভাষায় যদি ব্যাখ্যা করে বলেন। না, এর আগের আমার ফার্স্ট সেন্সের যে বক্তব্যটা সেটা শোনা গেছে কিনা আমি জানি না। আপনি আরেকবার রিপিট করতে পারেন আপনার প্রশ্নটা, আমি যেটা দেখেছিলাম উত্তরটা আপনি আরেকবার দিতে পারেন। আসলে মুশকিলটা কি হচ্ছে, 2019 সালে বিজেপির ভোট পার্সেন্টেজ ছিল 40%, সেখানে বিজেপি পেল 18টা সিট। তৃণমূলের 43%, সেখানে তৃণমূল পেল 22টা সিট, অর্থাৎ 3% ডিফারেন্স ছিল এখানে 2019-এ। এবার 2019-এর প্রেক্ষাপটটা দীপঙ্কর সম্পূর্ণ আলাদা ছিল। 2019-এ জাতীয়তাবাদী একটা ফোর্সকে একটা কাজে লাগিয়ে, একটা সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে ভোট হয়েছিল, তার সাথে আড়াআড়ি ভাবে হিন্দু এবং মুসলমানকে ভাগ করে দেওয়া হয়েছিল। অতএব হিন্দু তুমি যদি হও, আমি তোমার কথা ভাবি, অতএব তুমি আমায় ভোট দাও, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে। আর এদিকে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি মুসলিম সমাজ বা সংখ্যালঘু সমাজকে নিয়ে একটা পার্সেন্টেজের খেলায় মেতে। অতএব মানুষের যন্ত্রণা, মানুষের দুঃখ, মানুষের প্রতিদিনের কষ্টকে এরা ভোটের নিরিখে বিচার করেনি। এরা একমাত্র বিচার করেছে দুটো কনসেপশনে। একটা হচ্ছে পার্সপেক্টিভ হচ্ছে তোমার একদম, হ্যালো আমার ইকো হচ্ছে কথা, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন অনিন্দ্য বাবু, আমি শুনতে পাচ্ছি, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। আমি তোমাকে দেখো, আমি তোমাকে দীপঙ্কর খুব ছোট করে বলি, কারণ অনেক বক্তা আছেন। আমি তোমাকে বিজেপির ইস্তাহারে যাচ্ছি আর তারপরে আমি এই সমীক্ষার ব্যাপারে বলছি, এর বৈজ্ঞানিক ভিত্তি কতটা আছে। এর আগে দিল্লির নির্বাচনে আমরা দেখেছিলাম যে বিজেপিকে ক্ষমতায় এনেছিল এই সমীক্ষা, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে অরবিন্দ কেজরিওয়াল ক্ষমতায় এসেছিল। পাঞ্জাবেও তাই বিজেপি অকালি দলের জোটকে ক্ষমতায় এনেছিল সমীক্ষা, পরবর্তীকালে দেখা গেল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ক্ষমতায় এসেছিল। ভাইরাস বিভিন্ন ক্ষেত্রে এই সমীক্ষা কিন্তু সর্বক্ষেত্রে যে সফল হয়েছে সেটাও যেমন না, কিন্তু সর্বক্ষেত্রে বিফল হয়েছে সেটাও না। অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে ন্যূনতম চাহিদা,
সেই চাহিদাগুলোর উপরে প্রশ্ন করা হয়েছে কিনা বা তার প্যারামিটার কি, সেই প্যারামিটার গুলোর উপরে ডিসকাশন হয়েছে কিনা সেটা কিন্তু এই সমীক্ষার মধ্যে ফুটে উঠবে না। কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যদি এই সমীক্ষার রেজাল্টই ঠিক হতো তাহলে ভারতবর্ষে আর গণতান্ত্রিক পদ্ধতিতে এত অর্থ খরচ করে এত মিটিং মিছিল করে আর ভোটের দরকার হতো না, সমীক্ষা যা বলছে তাতেই আমরা মেনে নিই। কিন্তু ভারতবর্ষে তো রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়নি বা প্রতিষ্ঠা হওয়ার চেষ্টা হয়নি কোনো, যে ভারতবর্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, অর্থাৎ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে। অতএব এই সমীক্ষা যদি তুমি বিশ্বাস করে বা এই সমীক্ষাকে সামনে রেখে যদি মনে করো যে কিছু ভোটার কেউ করবে সেটা হতে পারে, কিন্তু আমার মনে হয় বাংলার ভোটার যারা তারা যথেষ্ট বুদ্ধি সম্পন্ন এবং ধর্মনিরপেক্ষ, তারা জানে যে কাকে ভোট দিলে কি ফল আসবে, ভোট না দিলে কি হতে পারে। আমি তোমায় বিজেপি, আমি করে ভাই বলছিলেন, আমি তোমায় বলি বিজেপির ইস্তাহারে আমি বেশি মানে খুব বিস্তারিত আলোচনা তোমার সাথে করব না। আমি তোমায় শুধু বলছি সিএ ইস্যু নিয়ে বিজেপি একটা ইস্তাহারে লিখেছে, কিন্তু সিএ এমন একটা ইস্যু যেখানে ন্যাশনাল ইস্যু, এখানে রাজ্যের সাথে সিএ এর কোনো সম্পর্ক নেই। এবং খুব অদ্ভুত দেখবে, এখানে বলছে সিএ হবে আর আসামে বলছে সিএ হবে না। আবার তুমি মতুয়া রাজবংশী, পশ্চিমবাংলার দুটোর যে সম্প্রদায় আছে মতুয়া রাজবংশী, মতুয়াদের বলছে সিএ হবে, এনআরসি হবে না, আর রাজবংশীদের ঠিক উল্টো বলছে এনআরসি হবে, সিএ হবে না। সরকারি চাকরিতে 33% মহিলা সংরক্ষণ। তুমি জানলে ইন্ডিয়ান এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে রিপোর্ট তাতে 2018 এবং 2019-এ দেখা যাচ্ছে যে ত্রিপুরাতে আজকে ভারতবর্ষে বেকারের সংখ্যা সব থেকে বেশি। যদি 33% মহিলাকে চাকরিতে সংরক্ষণ করা হতো তাহলে বিজেপির রাজ্যে 33% ত্রিপুরাতে কেন সংরক্ষণ করা হলো না, মানুষ তার জবাব চাইবে। এবার দেখো অটো ট্যাক্সিতে বার্ষিক 3000 থেকে 5000 টাকা ওনারা করেছে। এই 3000-5000 টাকা দেবে, এদিকে পেট্রোলের দাম 100 টাকা, ডিজেলের দাম 90 টাকা, অর্থাৎ একদিক থেকে টাকা দিচ্ছে আর একদিক দিয়ে টাকা দিচ্ছে। পেট্রোল আর ডিজেলের দাম আলাদা করে কমিয়ে দেওয়া যেত, তার এই দান খয়রাতি প্রশ্ন উঠতো না। এবার চিটফান্ড কয়লা কাণ্ডের জন্য নাকি একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করবে। আমার প্রশ্ন হচ্ছে তাহলে এতদিন ধরে সিবিআই ইডি কি করলো? যে দুর্নীতিবাজরা এতদিন ধরে জেলের ভেতরে থাকা উচিত ছিল, সবচেয়ে দুঃখের বিষয় তারা যখন বিজেপির ইস্তাহার প্রকাশিত হচ্ছে তারা দেখছি বিজেপির মঞ্চ আলোকিত করে দাঁড়িয়ে আছে। তোমাকে বলছে প্রতি পরিবারে একজন করে নাকি চাকরি দেবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি। তুমি জানবে 45 বছরে সবচেয়ে ভারতবর্ষের বেকারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে সব থেকে বেশি। এবং নরেন্দ্র মোদীর 2014 এবং 19-এর ইস্তাহার তোমার মনে আছে যে বছরে 2 কোটি বেকারের চাকরির কথা উনি বলেছিলেন। তো বছরে 2 কোটি বেকারের চাকরি হলে আজকে ওনারা 7 বছর ক্ষমতায় আছে, তাহলে 14 কোটি মানুষের চাকরি হওয়া উচিত ছিল, কিন্তু 14 কোটি মানুষের চাকরি হয়নি, হয়েছে আদানি আর আম্বানির অর্থনৈতিক উন্নয়ন এবং জয় শাহ এবং অমিত শাহ অর্থনৈতিক উন্নয়ন। তার সাথে তোমার একটা ছোট কথা বলি, 1 বছরে করোনার কালে 13 কোটি মানুষ কাজ হারিয়েছে। এই 13 কোটি মানুষকে কিভাবে পুনর্বাসন দেওয়া যায়, এই যারা কাজ করে গেছে যে মানুষগুলো, তাদের কথা বিজেপি কোনোদিন কোনো ইস্তাহারে উল্লেখ করবে না। অতএব বিজেপির যে ইস্তাহার এটা একটা গিমিক এবং মিথ্যাচারে মিথ্যা প্রতিশ্রুতিতে ভরা। আর বিজেপির যেটা মনে হচ্ছে যে বিজেপি ইভিএম ম্যানেজ করে ভোট করবে, আসলে আমি তোমার একটা ছোট গল্প বলি। সেটা হচ্ছে আমার বাড়িতে আমার বাড়ির লাইটটা ছিল না, ইলেকট্রিক মিস্ত্রি ডেকে বললাম যে লাইটটা জ্বলছে না কেন, একটু দেখাবে, দেখে নয় ও আমার লাইটটা ঠিক, এবার লাইটের সুইচে যতই আমি সুইচ মারি পাখাটা চলছে। আমি বললাম কি ভাই তুমি লাইটটা ঠিক করে পাখা গেল, বললেন যে ও নাকি ইভিএম ছাড়ানো কাজ করতে এর আগে। তো এখন প্রশ্ন হচ্ছে যে বিজেপির যে ভোট পার্সেন্টেজ বেড়েছে সেটার জন্য খালকে তুলেছিলেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি বিজেপির সাথে যে সব করে বন্ধুত্ব করে যে বিজেপিকে পশ্চিমবঙ্গে এনেছিল, তাকে ফলস্বরূপ আজকে মমতা ব্যানার্জিকে সেই করছে। ভারতবর্ষে এমন করে তুমি দেখাতে পারবে না যেখানে সম্প্রদায় করতে চাইবো যে উনি কংগ্রেস থেকে আমি একটা কথা বলে দিই, আমি একটা কথা বলে শেষ করছি। বলুন কিন্তু তাড়াতাড়ি শেষ করে অনেক টাইমলে তো হবে না, আমাকে আমার কো-প্যানেলিস্ট যে আছে তাকেও আমাকে সুযোগ দিতে হবে। হ্যাঁ বলুন। এমনি তো বিরোধীদের বলতে দেয় না, তোমার টিভিতে একটু বলতে পারি, এটাও বন্ধ করে দিও না। হ্যাঁ, তো 2011 সালে আরএসএস এর সংখ্যা ছিল হচ্ছে, আরএসএস ক্যাম্পের সংখ্যা ছিল হচ্ছে 62টা। আজকে সেই সংখ্যা সারা পশ্চিমবঙ্গে দাঁড়িয়েছে 427 খানা। এটা আমার রিপোর্ট না, এটা হচ্ছে সিআইডির রিপোর্ট। ধন্যবাদ।
আসুন এবার যদি সন্দীপন বাবুর কাছে এই প্রসঙ্গে ব্যাখ্যা চাইতে চাইবো যে কংগ্রেসের প্রতিনিধিত্ব করছে মহেন্দ্রবাবু, উনি বললেন যে বিজেপিকে সুযোগ করে দিয়েছে তৃণমূলের জন্যই আজকে বিজেপির ভোট ব্যাংক বেড়েছে এবং আজকে এই রেজাল্ট সামনে আসছে, কি বলবেন? দেখুন, এটা অত্যন্ত দুঃখজনক যে আজকাল কংগ্রেস প্রতিনিধিদের জোটের বাধ্যবাধকতার সাথে ইতিহাসটা তাদেরকে ভুলে যেতে হচ্ছে। আমার আশা, কংগ্রেসের থেকে আমার এটা আশা নয়, এটা হচ্ছে 1998 সালকে রেফার করছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রে এনডিএ সরকারের পার্ট হয়েছিলেন। প্রথম কথা হচ্ছে আপনাকে এটা বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএ সরকারে বিজেপির সঙ্গে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না, তার সঙ্গে আরো অনেকগুলি দল ছিল এবং সেখানে কিছু নির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে তিনি সেই জোটের পার্ট হয়েছিলেন। এক নম্বর, তখন বিজেপি কিন্তু মেজরিটিতে ছিল না, বিজেপি সেখানে একটি সংখ্যালঘু সরকার ছিল, সেখানে প্রত্যেকটি সঙ্গীর কথা শুনে তাকে চলতো, এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ব্যাখ্যা দিয়েছে। কংগ্রেসের প্রতিনিধি এটা ভুলে যাচ্ছেন যে যদি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় 98 সালে বিজেপির সঙ্গে বিজেপির জোট সরকারের অংশীদার হয়েছিলেন বলে বিজেপিকে পশ্চিমবাংলায় নিয়ে এলেন, তাহলে জ্যোতি বসু যখন অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে ময়দানে দাঁড়িয়ে পড়েছিলেন, রাজীব গান্ধীর নামে মিথ্যে কথা বলে যে গলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়, তাহলে সেই জিনিস কোথায় গেল? তাহলে সেদিনকে বিজেপিকে ডাকা হয়নি? বা যখন ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে আরএসএস এর সঙ্গে সমস্ত সিপিএম এরা সবাই জোট বেঁধেছিল, আমরা কি জানি না যে জয়প্রকাশ নারায়ণের যে আন্দোলন, সেই আন্দোলনের ব্যাকবোনটা কি ছিল? আরএসএস এর কর্মীরা সেই আন্দোলনের লোক মানে মাঠ ভরাতো। তাহলে সেই ইতিহাসগুলো উনি ভুলে গেলেন? তার থেকে তাহলে পরিষ্কার যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নয়, পশ্চিমবাংলায় বিজেপিকে আমন্ত্রণ করে হাত ধরে নিয়ে এসছে হচ্ছে সিপিএম। উনি সেই ইতিহাসটা কি করে ভুলে গেলেন? 75 থেকে 77 সময়টাকে উনি কি করে ভুলে যাচ্ছেন? 89টাকে উনি কি করে ভুলে যাচ্ছেন? বিপি সিং এর সরকার, রাজীব গান্ধীর বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার, সেই সময় তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তো রাজীব গান্ধীর সঙ্গে ছিলেন। ধন্যবাদ। আমি অনিন্দ্যবাবুর কাছে যাবো এর পরিপ্রেক্ষিতে। তার আগে আমি নরেন্দ্র মোদী আজকে রাজ্যে এসে যে বক্তব্যগুলো রেখেছেন তার মধ্যে একটি টপিক তুলে ধরতে চাই, ঘরে ঘরে জল। এই প্রসঙ্গে কি বললেন নরেন্দ্র মোদী, একটু শোনাবো আমার দর্শকদের সঙ্গে। দরজা দেখাবে লোকেরা, আপনাকে দরজা দেখাবে। दीदी, ओ दीदी, अरे दीदी, ये तृणमूल के पाप का घड़ा भर चुका है। की जरूरत को पूरा करने के लिए घर घर जल पहुंचाने की योजना चला रही है, लेकिन तृणमूल की सरकार ने यहां ये भी नहीं होने दिया। टीएमसी सरकार को आपकी परेशानियों की चिंता नहीं है, आपकी मुश्किलों की चिंता नहीं है। साथियों, बहनों बेटियों के लिए जो काम केंद्र की भाजपा सरकार कर रही है, उसको डबल इंजन की सरकार कई गुना बढ़ाने वाली है। শোনান নরেন্দ্র মোদী কি বললেন সেই প্রসঙ্গে। আসুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন সেটা একটু শুনে নেওয়া দরকার, শুনুন। কেরোসিন তো পাওয়া যাচ্ছে না, আর যা ছিল কমিয়ে দিয়েছে, দাম বাড়িয়ে দিয়েছে। আর গ্যাস ছিল 200 টাকা, হলো 900 টাকা। ইলেকশনের আগে ভোট পাওয়ার জন্য 100 টাকা কমাবে, আরো 600 টাকা বাড়িয়ে দেবে, বলছে 1500 টাকা গ্যাসের দাম পড়বে। আপনাকে আমি বিনা পয়সায় চাল দেবো, আপনি বিনা পয়সায় চাল পাবেন, আর 900 টাকার গ্যাসে চাল ফোটাবেন? চাল ফোটাবেন না বিজেপিকে ফোটাবেন? কোনটা করবেন? সন্দীপন বাবুর কাছে একটু আরেকবার যাবো। সন্দীপন বাবু শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। সন্দীপন বাবু, কোথাও না কোথাও এই ভোটটা একটা ধর্মের ভিত্তিতে ভাগ করা হচ্ছে, তো কোথাও একটা হিন্দুত্ববাদী, কোথাও একটা সংখ্যালঘুদের উপরে ডিভাইডেশন করা হচ্ছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সুপ্রিমো, তিনি যেভাবে আজকে সংখ্যালঘুদের কে যেভাবে প্রেজেন্ট করেন, সেটা নিয়ে কিন্তু অন্যদিকে বিজেপি, বিশেষ করে আমি বলতে চাইবো, তার পুরোপুরি সুযোগ তারা কিন্তু নিচ্ছে। আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী তার প্রচারে কি বললেন। শুভেন্দু অধিকারী বললেন যে যারা পাকিস্তান জিতলে বাজি ফোটে, আপনারা কি তাদের ভোট দেবেন? দিদি যেখানে বলছেন যে
আমাদের দোলকে দোল মুবারক বলছেন। তো এই যে কথাগুলো কোথাও না কোথাও মানুষের সেন্টিমেন্টকে হার্ট করছে না, কি বলবেন সন্দীপন বাবু? এখানে আমার পরিষ্কার কথা বক্তব্য, সেটা হচ্ছে যে বিজেপির কাছে আজকে কোনো নেই, সেই জন্য বিজেপি এই ধরনের বিষয়গুলোকে তুলে ধরছে। এবার আমি একদম এই যে না, কথাটি যদি বারবার দোল বলবো যে মুবারক বলা মুসলমান হয়, দোষম, যদি যদি না, দোল না, মুবারক বলা হয়, তাহলে এটা একটা হিন্দুত্ববাদীর একটা খুবই গুরুত্বপূর্ণ উৎসব। সেখানে যদি মুবারক কথাটা তার সাথে যোগ করা হয়, তো কোথাও না কোথাও মানুষের সেন্টিমেন্টালকে হার্ট করেন। আমি এইটুকুই প্রসঙ্গ আপনার কাছে জানতে চাই। না, না, আমার পরিষ্কার বক্তব্য। প্রথম কথা হচ্ছে উনি দোল মুবারক, মুবারক শব্দটার মানে কি? কাউকে শুভেচ্ছা জানানো। প্রথম কথা, আপনি উর্দু ভাষার সঙ্গে সেটা মুসলমানদের ভাষা, বাংলা বা সংস্কৃত হিন্দুদের ভাষা, আপনি এভাবে ব্যাপারটাকে দেখছেন কেন? দেখুন, যার কাছে কোনো কাজ নেই, যার কাছে কোনো বলার মতো বিষয় নেই, সে এই ধরনের কারো স্লিপ অফ থাকবে, এই ধরনের বিষয়গুলোকে তুলে। এই যে প্রধানমন্ত্রী এক্ষুনি কথা, এত বড় বড় কথা বললেন যে ওনারা নাকি জল পৌঁছে দেবেন, তো উনি একটু বলুন না ভারতবর্ষের কোন রাজ্যে বিজেপি এই প্রকল্পটি অত্যন্ত সাফল্যের সঙ্গে করেছে। আমি উল্টো দিকে বলতে পারি, এই যে বিজেপি আজকে বলছে তারা মেয়েদের জন্য এত কিছু করবে, বিজেপির যে প্রকল্প 2015 সাল থেকে বেটি বাঁচাও বেটি পড়াও, সেই প্রকল্পতে বছরের পর আপনি যে কোনো নিউজ লিঙ্কে পেয়ে যাবেন যে আন্ডার ইউটিলাইজেশন অফ ফান্ড। পার্লামেন্টে যে রিপোর্ট জমা পড়েছে, পরিষ্কার এই ভাষা ব্যবহার করা হয়েছে, আন্ডার ইউটিলাইজেশন অফ ফান্ড। বিজেপি সরকার নিজের প্রকল্পে বাজেটে যে ফান্ড অ্যালোকেট করেছে সেটা খরচ করতে পারেনি। শুধুমাত্র তাই নয়, 2015 সাল থেকে বেটি বাঁচাও বেটি পড়াওতে যে টাকা খরচা করা হয়েছে তার 49 পয়েন্ট সামথিং, মানে 50% টাকা শুধুমাত্র পাবলিসিটির জন্য খরচ করা হয়েছে। এর থেকেই পরিষ্কার যে বিজেপি নিজে যে কেন্দ্র সরকারের প্রকল্পগুলো, সেগুলো পুরোটাই ফেলিওর, কারণ তারা নিজেদের প্রকল্প নিজেরাই করতে পারেনি। আর এইবার আসে এই মুসলিম তোষণের কথা, এই কথাটি অত্যন্ত ভালোভাবে আমাদের বুঝে নিতে হবে যে সাচ্চার কমিটির যে রিপোর্ট, এটা ইউপি সরকারের সময় তৈরি হওয়া, সেই রিপোর্টে তো পরিষ্কার যে পশ্চিমবাংলায় মুসলমানদের অবস্থা অত্যন্ত খারাপ ছিল। সেটা কেন খারাপ ছিল? সিপিএম এর 34 বছরের শাসনের জন্য। আজকে মুসলিমরা কি মানে ভারতবর্ষের বা পশ্চিমবাংলার অধিবাসী নয়? মানে তাদের জন্য যদি বিশেষ কোনো প্রকল্প রাজ্য সরকার নিয়ে থাকে, আমি সেটা তো মুসলিম তোষণ কেন আমি তো বুঝতে পারি, তারাও তো ভারতবর্ষের নাগরিক। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিসর্জন কার্নিভাল করেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মেদিনীপুরের পাথরার মন্দির রেনোভেট করে, জলপেশের মন্দির রেনোভেট করে, তো সেটাকে তো হিন্দু তোষণ হিসেবে দেখা হয় না। ফলে এটাকে মুসলিম, কারণ বিজেপি বিভেদকামী রাজনীতি করে, যে যেটাকে যেভাবে দেখতে চায় সে সেটাকেই দেখবে। বিজেপি হিন্দু মুসলমান, ভারত পাকিস্তান এর বাইরে বেরোতে পারে না, তার কারণ বেরিয়ে তার বলার মতো কোনো বিষয় নেই। একে প্রধানমন্ত্রী কথাটি বলে যে আমরা জল পৌঁছে দিচ্ছি, তুমি একটা দৃষ্টান্ত দিক না যে এই রাজ্যে আমরা জল পৌঁছে দিয়েছি। আমরা তো প্রমাণ দিয়ে কথা বলছি। বিজেপি এত বড় বড় কথা বলছে, তাহলে লাস্ট যে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে রিপোর্ট, সেই রিপোর্টে দেখা যাচ্ছে 2015 থেকে 2019 সালে তুলনা করলে পশ্চিমবাংলায় মেয়েদের অবস্থা, প্রেগনেন্ট মাদারদের অবস্থা, শিশুদের অবস্থা প্রত্যেকটা গুজরাটের তুলনায় অনেক ভালো। যদিও আবার আমরা অন্য রিপোর্টে জানি গুজরাটে পার ক্যাপিটা ইনকাম পশ্চিমবাংলার থেকে বেটার। তার মানে কি? তার মানে যেখানে টাকা আছে কিন্তু সেই টাকাটা মেয়েদের জন্য খরচ করা হয় না, তার কারণ সেটা বিজেপির সংস্কৃতিতে নেই। তারা যে সংস্কৃতিতে বিশ্বাস করে সেখানে মেয়েদের কোনো সম্মান নেই। পশ্চিমবাংলায় এত কিছু পরেও, এত ধরনের সমস্যার পরেও মেয়েদের অবস্থার উন্নতি হয়েছে, কেন্দ্র সরকারের রিপোর্ট বলছে, ন্যাশনাল স্যাম্পল সার্ভে ধন্যবাদ অর্গানাইজেশন। সন্দীপন বাবু, আবার তারপরে আপনার বিজেপি কাছে আসবো, কথাগুলো কি করে আবার একটু বলছে? আপনার কাছে আসবো। থামালাম। অনিন্দ বাবু শুনতে পাচ্ছেন আমাকে? অনিন্দ বাবু, হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই যে বলা হচ্ছে যে ধর্মকে নিয়ে রাজনীতি, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা দেখলাম যে একটা হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভেদ তৈরি করার সৃষ্টি, বা হিন্দু এবং সংখ্যালঘুদের মধ্যে একটা বিভেদ তৈরি করার সৃষ্টি হচ্ছে। সেখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি দুবারের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে দোল মুবারক। কতটা যুক্তিসঙ্গত? আপনি কি চোখে দেখছেন এটা? না, আমি তোমায় বলি একটু দীপঙ্কর, 2019 সালে যখন নির্বাচন অনুষ্ঠিত হলো এবং 18-22-এ যে আমরা গল্প দেখতে পেলাম, তখন দুটো প্রধান মানে দিলীপ ঘোষ আর মমতা ব্যানার্জি দুটো বক্তব্য এবং ওপেন প্রেস কনফারেন্সে উনি বললেন যে আমরা যে সিট পেয়েছি এবং 43% ভোট পেয়েছি, তার জন্য আমি একটা শ্রেণীর মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আমি যদি মনে করি যে গরু দুধ দেয় সে গরু লাথিও খেতে পারি। অতএব একটা সম্প্রদায়কে উনি তুষ্ট করতে চাইলেন। যদি যদি দেখা যায় যে সার্বিক উন্নয়ন বাংলার হয়েছে, বাংলার ছেলেমেয়েরা কাজ পেয়েছে, এখানে হিন্দু মুসলমান থেকে শুরু করে খ্রিস্টান থেকে পার্সি থেকে যারা যারা আছে প্রত্যেকের কর্মসংস্থান হয়েছে, তাহলে আমাকে ধর্মের কার্ড বা ধর্মের কুরুপের তাসটা ফেলতে হবে না। ওয়ারাজ নদিয়ার একটা মিটিং এ দিলীপ ঘোষকে বলছে যে কৃষ্ণনগরের ভোট পার্সেন্টেজ কমে গেছে। দিলীপ ঘোষের বক্তব্য এটা অনেক জায়গায় ভাইরালও হয়েছে, তাতে বলছিল যে
দিলীপ ঘোষ বলছেন পরিষ্কার যে হিন্দুদের ভোট দেওয়া যারা দেয়নি সেই হিন্দুরা মরুক, কোটান কোট হিন্দুদের যারা ভোট দেয়নি সেই হিন্দুরা মরুক। আমি তোমায় যাদবপুরের নির্বাচনের একটা ছোট গল্প বলি। 2019 সালে আহ, বামফ্রন্টের প্রার্থী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তোমার মনে আছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কলকাতা হাইকোর্টে একটা ইমাম ভাতার বিরুদ্ধে মামলা করেছিলেন। ভারতবর্ষের সংবিধান বলেছিল ধর্মীয়ভাবে পিছিয়ে পড়া মানুষকে তুমি কোন রকম সাহায্য বা অনুদান সরকারি ক্ষেত্রে দিতে পারো না। তুমি তাকেই দিতে পারো যে মানুষটা অর্থনৈতিক ভাবে পিছিয়ে গেছে। অতএব অর্থনৈতিক ভাবে পিছিয়ে যাওয়া মানে হচ্ছে যে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, অন্য কোনো না সম্প্রদায়ের মানুষ হতে পারে, কিন্তু ধর্মীয় ভাবে পিছিয়ে পড়েছে। অতএব ইমামদের তুমি টাকা দাও, ধর্মীয় ভাবে পিছিয়ে পড়েছে বলে চার্চের গির্জাতে তুমি টাকা দাও, সেটা ভারতবর্ষের সংবিধান অন্তত সেই কথা বলে না। তার জন্য যখন বিকাশ ভট্টাচার্য দাঁড়িয়েছিল তখন তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন, যতদূর মনে হচ্ছে মিমি চক্রবর্তী, তিনি একটা লিফলেট বার করেছিলেন এবং লিফলেটটা সারা যাদবপুর অঞ্চলে ছড়িয়ে দেওয়া হয়েছিল। লিফলেটে লেখা ছিল যে বিকাশ ভট্টাচার্য ইমাম ভাতা বিরোধী একটা মামলা করে মুসলমানদের উনি অর্থনৈতিকভাবে আরো দুর্বল করতে চাইছেন, অতএব বিকাশ ভট্টাচার্য মুসলিম বিরোধী। ঠিক সেই একই জায়গায় বিজেপি যিনি প্রার্থী ছিলেন অনুপম হাজরা, যে অনুপম হাজরা লিখলেন যে বিকাশ ভট্টাচার্য প্রকাশ্য দিবালোকে গরুর মাংস খায়, অর্থাৎ বিকাশ ভট্টাচার্য হিন্দু বিরোধী। কিন্তু ভারতবর্ষের সংবিধানে পরিষ্কার বলা আছে কে কি পড়বে, কে কি খাবে, কে কোথায় যাবে, তার ব্যক্তির সম্পূর্ণ স্বতন্ত্র এবং নিজস্ব অধিকার আছে, এবং এই স্বতন্ত্র নিজস্ব অধিকারে রাষ্ট্র বা কোনো রাজ্য বা কোনো প্রশাসন কোন রকম ভাবে কোনো সময় হস্তক্ষেপ করতে পারে না, যদি না সেটা রাষ্ট্র এবং রাজ্যের বিরোধী হিসাবে কোনো কিছু চিহ্নিত করা যায়। এখন এই ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে দুটো দলই আড়াআড়ি ভাবে একটা খেলা খেলতে চাইছে। কিন্তু আলটিমেটলি তোমাকে আমি বলি, 10 বছর ধরে মমতা ব্যানার্জি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে। আমি ধর্মীয় কার্ড তখনই খেলবো যখন আমি পশ্চিমবঙ্গের মানুষের জন্য কোনো কিছু করব না। ধর্ম এমন একটা টনিক, যে টনিক তোমাকে যদি খাওয়ানো যায় সেই টনিক নেশার মতো কাজ করবে, এবং সেই ধর্মের টনিকেই এই ভোট বৈতরণী পার হওয়ার জন্য একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল চেষ্টা করছে। আজকে সাচ্চার কমিটির রিপোর্টের কথা আমার ছোট ভাই বলছিলেন, ও জানে না সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে মুসলিমদের চাকরি হয়েছিল 5.7%, সেই জায়গায় 1972 থেকে 1977, সেই জায়গায় 2011 থেকে 2016 এবং 2016 থেকে 2021 সেখানে 2.3% মুসলমানদের চাকরি হয়েছে। প্রশাসনিক স্তরে তুমি যে কোনো প্রশাসনিক স্তরে দেখবে যেখানে মুসলিমদের মানে সংখ্যালঘুদের নিয়োগ কমেছে 3.7%। অতএব আমাকে হিজাব করে বা জয় শ্রীরাম বলে বা আমাকে ইনশাআল্লাহ বলে মানুষের মন জয় করতে হবে না। মানুষের তুমি যদি সার্বিক উন্নয়ন করতে পারো, মাথার উপরে ছাদটা দিতে পারো, পেটে খাবারটা দিতে পারো, কর্মসংস্থান দিতে পারো এবং শিক্ষা দিতে পারো, স্বাস্থ্য দিতে পারো, তাহলে মানুষ তোমাকে ভোট দেবে এবং মানুষ তোমাকে ক্ষমতায় নিয়ে আসবে। কিন্তু আজকে ধরো হসপিটালে আজকে একটা বেড, সেই বেডে একটা হিন্দু অসুস্থ হয়ে পড়ে, একটা মুসলিম রক্তে সেই হিন্দুটা বাঁচতে পারে, আবার যখন মুসলিম কোনো অসুস্থ হয়ে পড়ে তাহলে হিন্দুর রক্তে সেই মুসলিমটা বাঁচতে পারে। ভারতবর্ষের কৃষ্টি এবং সংস্কৃতি এবং ঐতিহ্যকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীরা শেষ করে দিতে চাইছে। তুমি যে কোনো বিবাহের অনুষ্ঠানে তুমি দেখবে বিসমিল্লাহ খানের সানাই বাজে। কাজী নজরুল ইসলাম মুসলিম, তার গান কার্তিক মাসের কালী পুজোয় বাজানো হয়, এবং বজরংবলীর পুজো যখন হয় সেখানেও বিসমিল্লাহ খানের সানাই বাজে। অর্থাৎ ভারতবর্ষের ঐতিহ্য সংস্কৃতিকে ধর্মীয় ভাবাবেগকে সামনে রেখে যেভাবে আড়াআড়ি করে ভাগ করা হচ্ছে, মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করে আমার মনে হয় দোষামে তার রেজাল্ট তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বুঝতে পারবে। আমরা চাই বাংলার সমস্ত ধরনের মানুষের সার্বিক উন্নয়ন, আমরা চাই আপামর মানুষ যারা পিছিয়ে পড়া শ্রেণী আছে সেই সমস্ত মানুষেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং কর্মস্থানের মধ্যে দিয়ে বেকার যুবক, যে হিন্দু মুসলমান খ্রিস্টান যেই হোক, তাকে কর্মসংস্থান প্রদান করে সমাজে এবং রাজ্যের সার্বিক উন্নয়নটাকে তৈরি করতে। ধন্যবাদ। আমরা আলোচনায় আবার যাব, তার আগে আমরা আজকে একটি ফুটেজ আর একটা দেখাতে চাই যে বহিরাগত, যেটা নিয়ে বারবার আক্রমণ করা হচ্ছে, বারবার বলা হচ্ছে যে যারা বাইরে থেকে আসছে বহিরাগত এই রাজ্যে এসে তারা গুন্ডামি করছে। সেই প্রসঙ্গে নরেন্দ্র মোদী আজকে বিস্তারিত ব্যাখ্যা দিলেন। কি বললেন একটু ক্লিপ এই অনুষ্ঠানে আমরা দেখাতে চাইবো, পিসিআর টিমকে অনুরোধ করবো দেখানোর জন্য। দেখুন, बंगाल ने पूरे भारत को वंदे मातरम की भावना में बांधा है। उस बंगाल में ममता दीदी बहिरागतों की बात कर रही है। बहिरागत
আয় ভূমি বঙ্কিম বাবুর, রবি ঠাকুরের, সুভাষ বোসের, মাতঙ্গিনী হাজরার, শ্যামা প্রসাদ মুখার্জির বঙ্গভূমি আর ভারত ভূমি। আমরা সবাই এই ভারত ভূমির সন্তান। এই ভূমিতে কোন ভারতবাসী বহিরাগত নয়। বলো। শোনালাম কি বললেন নরেন্দ্র মোদী। আসুন মমতা বন্দ্যোপাধ্যায় মোদীকে কটাক্ষ করে কি বললেন সেটা একটু শুনে নেওয়া যাক। শুনুন। আমি দেখাচ্ছি ফুটেজটা, ততক্ষণ রেডি হোক, হয়নি এখনো। তো আমি একটু সন্দীপন বাবুর কাছে জানতে চাইবো এই ব্যাখ্যায় আপনি কি উত্তর দিতে চাইবেন? দেখুন, আমি এই বিষয়ের উত্তরটা দেওয়ার আগে আমার অন্য যে বিশিষ্ট অতিথি তাকে একটা উত্তর দিতে চাই। আমার খুব ভালো লাগলো যে উনি সিদ্ধার্থ শঙ্করের নাম নিলেন। আমি আশা করবো যে সিপিএম এর সঙ্গে ওনাদের পরের বৈঠকে উনি কনভিন্স করানোর চেষ্টা করবেন যে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে অনেক কাজ হয়েছিল। উনি অনেক কিছু বললেন, কিন্তু উনি রাজীব গান্ধী কেন শাহবানু কেসে সরকার সরাসরি ভাবে হস্তক্ষেপ করেছিলেন উনি কিন্তু সেই বিষয়টিকে ইগনোর করে গেলেন। এবার আমি আসি যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় একটা নির্বাচনের ফলাফল বেরোনোর পরে একটা সাংবাদিক সম্মেলনে কি বললেন সেটা দিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের 10 বছরের সরকারের যে পলিসি, যে কাজ, সেটার বিচার হয় না। তৃণমূল কংগ্রেস 10 বছরে কি করেছে, এটার প্রকল্পগুলো কি? কন্যাশ্রী, সবুজ সাথী, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথীর মতো প্রকল্প। আজকে যখন কন্যাশ্রীর একটা মেয়েকে স্কুলের বিদ্যালয়ের ছাত্রীকে তার অ্যালায়েন্স দেওয়া হচ্ছে বা সবুজ সাথীর মাধ্যমে সাইকেল দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু কখনোই হিন্দু মুসলমান এভাবে সরকার ভাগাভাগি করেনি। তৃণমূল কংগ্রেস মানুষের যে বেসিক নিড সেগুলোকে মাথায় রেখে প্রকল্পগুলোকে ডিজাইন করেছিল। দ্বিতীয় কথা, বিজেপি যে এই যে হিন্দু মুসলমানের ভাগাভাগিটা সারাক্ষণ সারা ভারতবর্ষ জুড়ে করতে থাকে, আমরা বরঞ্চ উল্টে দাবি করতে পারি যে তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলায় যেভাবে সেট দ্য টোন আর কি, সেখানে হচ্ছে যে মানুষের জন্য কাজ, মেয়েদের জন্য ওম্যান এম্পাওয়ারমেন্টের মতো বিষয়গুলোকে একদম কেন্দ্রে নিয়ে এসেছে। এবং যে কারণে বিজেপি কেও আজকে কিন্তু পশ্চিম বাংলায় এসে এই যে আমরা এই ভাতা বাড়িয়ে দেবো, মেয়েদের জন্য সংরক্ষণ করব, এই কথাগুলো বলতে হচ্ছে। বিজেপি কিন্তু এই কথাগুলো অন্য রাজ্যের নির্বাচনে বলে না। কেন বিজেপি আজকে পশ্চিম বাংলায় হিন্দু মুসলমানের সঙ্গে কিছুটা হলেও নারীর উন্নয়নের কথা বলতে হচ্ছে? কারণ তারা জানে পশ্চিম বাংলার যে পলিটিক্যাল ডিসকোর্স, যে পলিটিক্যাল ন্যারেটিভ যেটা তৃণমূল লিড করছে ডমিনেন্ট পজিশনে, সেখানে কিন্তু মেয়েদের এম্পাওয়ারমেন্ট, মেয়েদের উন্নয়ন, কর্মসংস্থান এগুলো প্রধান বিষয়, হিন্দু মুসলমান নয়। এবার আমি আসি এই বহিরাগতর মতো বিষয়তে। কেন বিজেপিকে বহিরাগত বলা হচ্ছে? এই যে প্রধানমন্ত্রীর ভাষণটা যদি আপনি পরিষ্কারভাবে শোনেন, উনি এক নিঃশ্বাসে এক বাক্যের মধ্যে সুভাষচন্দ্র এবং শ্যামাপ্রসাদ মুখার্জির নাম নিয়ে নিলেন। তার মানে ওনার কাছে মোটামুটি সুভাষচন্দ্র যা, শ্যামাপ্রসাদ মুখার্জিও তাই। আমরা পরিষ্কার বলছি না, সুভাষচন্দ্র আর শ্যামাপ্রসাদ মুখার্জির যে রাজনীতি, যে আদর্শ ভীষণভাবে আলাদা। আমরা সুভাষচন্দ্রের পক্ষে, আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির পক্ষে নয়। যে মানুষ 42-এর আন্দোলনের সময় বলেছিলেন যে এটি একটি বিশৃঙ্খলামূলক আন্দোলন এবং তিনি সরকারকে সাহায্য করছিলেন সরকারের মন্ত্রী হিসেবে কি করে সে আন্দোলনকে দমন করা যায়, প্রধানমন্ত্রী সুভাষচন্দ্র বসুর নাম নিচ্ছেন। অথচ উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে যে 2015 সালেরই বোধহয় প্রথম যে পার্লামেন্ট যে ভাষণ আর কি লালকেল্লা থেকে, সেখানে উনি সুভাষচন্দ্র বসু তৈরি করা যে প্ল্যানিং কমিটি, যেটা পরবর্তীকালে প্ল্যানিং কমিশনে পরিণত হয়, উনি সেটাকে তুলে দিয়েছিলেন। এর থেকেই পরিষ্কার যে বিজেপির বাংলার যে মনীষী, বাংলার যে সংস্কৃতি, তার প্রতি কোনো সম্মান নেই। যদি থাকতো তাহলে উনি প্ল্যানিং কমিশন তুলে দিতেন না। তাহলে উনি একটা আমাদের এখানকার একটা গবেষণাগারে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার কথা বলতেন না। এগুলো প্রত্যেকটাই চমক, এগুলো প্রত্যেকটাই নির্বাচনের কিছু চাল মাত্র। সেই জন্যই ওনাদেরকে বহিরাগত বলা হচ্ছে। বহিরাগত কারা? যে অবাঙালি সে বহিরাগত নয়। পশ্চিমবাংলায় যে অবাঙালিরা থাকে, বিভিন্ন ভাষার মানুষেরা থাকে, তারা মোটেই আমাদের কাছে বহিরাগত নয়। বহিরাগত সেই যে বাইরের একটি মানে পলিটিক্যাল যে কালচার, রাজনৈতিক যে সংস্কৃতি, যে সংস্কৃতি হাতরাসের মতো ঘটনাকে জাস্টিফাই করে, এই ধরনের একটি সংস্কৃতি আমাদের এখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাকেই আমরা বহিরাগত বলছি। এই বহিরাগত কখনোই এথনিসিটির ভিত্তিতে বা ভাষার লিঙ্গুইস্টিক কমিউনিটির ভিত্তিতে নয়। বিজেপি বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা আবারও করতে পারে, তার কারণ একই কারণ, বিজেপির পলিটিক্সটাই হচ্ছে গুলিয়ে দেওয়া, বিজেপির পলিটিক্সটাই হচ্ছে চমক দেওয়া। কারণ তারা নিজেরা কেন্দ্র সরকারে কোনো কাজ করেনি, তারা যে রাজ্যগুলোতে ক্ষমতায় রয়েছে তারা সেখানে কোনো কাজ করেনি। এই যে বিজেপি আজকে এত বড় বড় কথা, তারা নাকি এইমস এখানে তৈরি করবে, তারা মেট্রো রেল এক্সটেন্ড করবে। আমার প্রশ্ন, মেট্রো রেল এক্সটেন্ড করতে গেলে বা এইমস তৈরি করতে গেলে কি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে হয়? মমতা বন্দ্যোপাধ্যায় যখন 1998 সালে
থেকে নিউ গড়িয়া বা দক্ষিণেশ্বরের মেট্রো এক্সটেন্ড করেছেন, তখন তো উনি পশ্চিমবাংলায় ক্ষমতায় ছিলেন না। তাহলে আজকে কেন বিজেপি কে বলতে যে শ্রীরামপুর অব্দি আমরা মেট্রো রেল এক্সটেন্ড করবো, সেই জন্য আমাদেরকে রাস্তায় ক্ষমতা এখানে নিয়ে আসুন, বা এইমস তৈরি করতে গেলে কি এখানে ক্ষমতা, এটা তো কেন্দ্রীয় সরকারের কাজ। তারা বলছে তারা ক্ষমতায় এলে সিএ ইমপ্লিমেন্ট করবে, সিএ তো কেন্দ্রীয় সরকারের, এর সঙ্গে রাজ্যের কি সম্পর্ক? তখন তারা তাদের কাছে কোনো তাদের ক্যান্ডিডেট ঠিক নেই, তাদের বিষয়ও ঠিক নেই। ওর কাছেও যাবো। অনিন্দ্যবাবু, আপনি আপনার মন্তব্য দিতে চাইবেন এই পরিপ্রেক্ষিতে? অনিন্দ্যবাবু, হ্যাঁ অনিন্দ্যবাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বহিরাগত নিয়ে বলছেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বহিরাগত নিয়ে। না দেখুন, এই বহিরাগত তথ্যটা অ্যাকচুয়ালি আপনি ফরেনার্স অ্যাক্টে পাবেন, সেকশন 14। এখানে বহিরাগত বলতে ফরেনার্স অ্যাক্টে যা বলেছে এটা হচ্ছে বাইরের দেশ থেকে যদি কোনো মানুষ এখানে আসে এবং সে এখানে যদি থাকতে আরম্ভ করে, তার জন্য তাকে ভিসা, পাসপোর্ট এবং ফরেনার্স অ্যাক্টের আওতার মধ্যে রাখতে হবে। অতএব একটি রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে সে কোনোদিন বহিরাগত হয় বলে আমার মনে হয় না। আজকে ধরুন তৃণমূল তো আঞ্চলিক দল, বিজেপি ন্যাশনাল পার্টি, আমরা ন্যাশনাল পার্টি। অতএব রাহুল গান্ধী দিল্লিতে থাকেন, রাহুল গান্ধীকে কেরালায় যেতে হচ্ছে, রাহুল গান্ধীকে উত্তরাখণ্ড যেতে হচ্ছে, রাহুল গান্ধীকে পশ্চিমবাংলায় আসতে হবে, রাহুল গান্ধীকে বিহারে যেতে হয়েছে। তাহলে একটা মানুষ পশ্চিমবঙ্গে থেকে বিহার, উড়িষ্যা যেখানে উনি মনে করবেন সেখানে উনি যেতে পারেন। কেন, ভারতবর্ষের বাসিন্দাদের সম্পূর্ণ অধিকার আছে সংবিধানের 21 নম্বর ধারা অনুযায়ী, 19 নম্বর ধারা অনুযায়ী, যেখানে ইচ্ছে তিনি যেতে পারেন। অতএব বহিরাগত তথ্য যেটা বলছে, সেই বহিরাগত তথ্যকে আমরা মানি না। কেন, তৃণমূল কংগ্রেস যে কোনো কারণে বিজেপির প্রতি, মানে বিজেপি সংখ্যাটাকে ওনার ভয় পেয়ে গেছেন, ওই জন্য নরেন্দ্র মোদীর বহিরাগত তথ্যকে খারাপ করছে। আমরা বলছি আসুক নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপির রাজনাথ সিং, যারা যত নেতা আসবে বিজেপির ভোট ব্যাংক তত কমবে। কেন, বিজেপির ভোট ব্যাংক যত কমবে তার কারণ হচ্ছে বিজেপি একমাত্র দল যে দলটা রবীন্দ্রনাথের মতো দাড়ি রেখে রবীন্দ্রনাথ হতে চেয়েছিলেন আমাদের নরেন্দ্র মোদী, কখনো নেতাজি সুভাষের মতো চশমা পরে নেতাজি সুভাষ হতে চেয়েছিলেন, কখনো বা আমরা দেখেছি মহাত্মা গান্ধীর মতো হাতে লাঠি নিয়ে মহাত্মাজি হতে চেয়েছিলেন। আমাদের খুব ভয় হয় উনি কোনোদিন না ক্ষুদিরামের দড়ি নিয়ে ক্ষুদিরাম না হতে যান। তো এখন প্রশ্ন হচ্ছে যে নরেন্দ্র মোদী সরকার রবীন্দ্রনাথকে যদি ভালোবাসতে, রবীন্দ্রনাথের কৃষ্টি সংস্কৃতি, রবীন্দ্রনাথের ঐতিহ্য, শান্তিনিকেতন, বোলপুর, গীতাঞ্জলি থেকে শুরু করে রবীন্দ্রনাথের ছোট ছোট কাব্যগ্রন্থ যদি উনি পড়তেন, তাহলে রবীন্দ্রনাথের মতো ওনাকে দাঁড়িয়ে রাখতে হতো। আর বহিরাগত তথ্যে আমরা বিশ্বাসী না। আমি পরিষ্কার ভাবে বলছি, নরেন্দ্র মোদী থেকে শুরু করে দিল্লির তাবড় তাবড় নেতারা পশ্চিমবঙ্গে মিটিং করুক, মিছিল করুক, আমাদের কোনো আপত্তি নেই। কেন, বাংলার মাটিটা আমরা চিনি, বাংলার মাটিটা আমরা জানি। অতএব সারা বছর যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নেয়, পরীক্ষার জন্য তৈরি হয়, তারা একদিনে পরীক্ষায় বসলে তারা পাস করবেই। আর যারা বাইরে থেকে এসে কোন রকম ইভিএম এর উপর ভরসা করে বা মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যারা যদি মনে করে যে তারা একটা নির্বাচনের বৈতরণী পার হবে, তাহলে সেই নির্বাচন বৈতরণী তারা পার হতে পারবে না, এটা আমার স্থির বিশ্বাস। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সাথে অনিন্দ্যবাবু তার মন্তব্য রাখলেন। তো আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানকে আমরা এবার শেষ করব। যেতে যেতে আমরা সন্দীপন বাবুর কাছে আমরা জানতে চাইব, এই যে সমীক্ষা কতটা তাৎপর্যপূর্ণ হতে পারে আগামী দিনে? আচ্ছা, আপনার গলাটা না ভীষণ আস্তে আসছে, একটু আরেকবার রিপিট হ্যাঁ করবেন প্লিজ? সন্দীপন বাবু, আমরা সময় একেবারে শেষের দিকে, অনুষ্ঠান শেষ করব। যেতে যেতে একটাই কথা জানতে চাইবো যে এই যে সমীক্ষা যেটা আমরা উঠে আসছে কতটা তাৎপর্যপূর্ণ মনে করেন? আমি আবারও বলছি যে সমীক্ষার ভিত্তিতে তো কোনো রাজনৈতিক পার্টি তার মানে নির্বাচনের ক্যাম্পেইন ঠিক করতে পারে না। আপনারা সমীক্ষা করেছেন, যেই সমীক্ষা করে থাকুন, সেই সমীক্ষাটা নিয়ে তখনই একটি মানে মিনিংফুল আলোচনা হতে পারে যদি আপনারা সেই আপনাদের স্যাম্পল স্পেস, আপনাদের মেথোডোলজি বা অন্যান্য যে প্যারামিটার সেগুলো নিয়ে কোনো কথা বলতে, আপনারা সেগুলো নিয়ে আপনারা যদি কোনো কথা না বলেন, শুধুমাত্র আপনার এখানকার এজেন্ডা মানে একটা বিতর্ক তৈরি হতে পারে, দুটো সিট আমি ছুড়ে দিলাম নাম্বার, সেটা কিন্তু কোনো কথা বলে যায় না। তৃণমূল কংগ্রেস 10 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার আর মানুষের জন্য কাজ করেছে। আমরা রিপোর্ট কার্ড প্রকাশ করে মানুষকে জানিয়েছি আমরা কি কাজ করেছি, আমরা ম্যানিফেস্টো প্রকাশ করে জানিয়েছি আমরা আগামী দিনে কি কাজ করতে চাই। আমরা সেটার ভিত্তিতেই, আমাদের পারফরমেন্সের ভিত্তিতে আমরা মানুষের কাছে যাচ্ছি, কোনো জুমলা বা মিথ্যা প্রতিশ্রুতির ভিত্তিতে নয়। আমরা মানুষের কাছে কি বলবো যে আমাদেরকে নির্বাচিত করতে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই উন্নয়নের ধারা পশ্চিমবঙ্গে আগামী দিনেও অব্যাহত থাকে। আমরা সেভাবে আমরা মনে করি যে রাজনীতি এর ফলাফল আমরা 2রা মে জানতে পারবো। সমীক্ষকরা সমীক্ষা করতেই পারে, সেটা সম্পূর্ণ হবে তাদের ব্যাপার, কিন্তু তার এটা ভালো হোক বা সেটা যদি আমরা আজকে দেখানো যে সমীক্ষায় তৃণমূল 200 আসন পেয়ে যাবে বা তৃণমূল 200-250টা পাবে, তার মানে কি আমরা কনফিডেন্ট হয়ে কালকে থেকে প্রচার বন্ধ করে বাড়িতে বসে থাকতাম? তা নয়।
অর্থাৎ যখন ভালোটা যদি দেখা সেটা যদি আমাদের প্রচার প্রভাবিত না হয়, এক্ষেত্রে আমরা তাই বলবো যে আমরা আমাদের মতো করে প্রচার চালিয়ে যাব, মানুষের কাছে যাব, আমরা কি করেছি, আমরা কি করতে চাই এটা মানুষের কাছে তুলে ধরবো, এবং বিজেপি কতটা খারাপ, তারা সারা দেশে কিভাবে ব্যর্থ হয়েছে এবং তারা এলে আমাদেরকে কি ক্ষতি হতে পারে সেটাও আমরা মানুষকে বলবো। মানুষ বিবেচনা করে শুধু কি অবশ্যই বিজেপি খারাপ তৃণমূল এটুকুও কংগ্রেসকে বলবেন, জয়যুক্ত না করবে। না সেকুলার ফ্রন্ট সেটাও খারাপ সেটুকুও বলবেন, না শুধু বিজেপি কি টার্গেট করছেন? আপনি আরেকবার বলুন, সরি। হ্যাঁ, না আমি বললাম শুধু টার্গেটটা কি এখন বিজেপি কেন্দ্রিক হয়ে গেছে, না বাম কংগ্রেস সেকুলারদেরকেও আপনারা টার্গেট করছেন কোথাও না কোথাও? আমার মনে হয় বিজেপির কথা বললেই তাদের কথা বলা হয়ে যাবে, কারণ তাদের ভোট শেয়ারটাই তো ওদিকে যাচ্ছে, এবং দ্বিতীয় কথা হচ্ছে তাদেরকেও তো নিজেদেরকে একটা মিনিংফুল অপোজিশন হিসেবে তুলে ধরতে হবে না। তারা যদি তারা তো তাদেরকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা কোথায় কে কোথায় প্রার্থী দিয়েছে সেটা তাদের ক্যান্ডিডেটরাই মানে সমর্থকরাই ভালো করে জানে না। ফলে তারা যদি নিজেদেরকে, আমাদের লক্ষ্যটা পরিষ্কার, আমরা বিজেপির বিরুদ্ধে, দেখুন আমাদের একটা জিনিস বুঝতে হবে, আমরা প্রথম স্থান অধিকার করার জন্য লড়ছি, দ্বিতীয় বা তৃতীয় নয়। ফলে যারা ওই দ্বিতীয় তৃতীয় লড়াই, সেটা তারা বুঝে নেবে যে তারা কে কোথায় থাকবে। ধন্যবাদ। এই প্রসঙ্গে একটু অনিন্দ্যবাবুর কাছেও যাব। অনিন্দ্যবাবু, যেখানে আমরা দেখছি আবারও এই প্রশ্নটা আমরা অনেকগুলো অনুষ্ঠানে করি, তাও আবার আপনার কাছে আমি রাখছি যে কোথাও না কোথাও প্রচারটা বিজেপি এবং তৃণমূল কেন্দ্রিক হয়ে গেছে, সেখানে আপনাদের প্রচারের স্বতঃস্ফূর্তটা সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে কি আগামী দিনে শুধু কি আপনারা একটি সহযোগিতার জায়গায় দাঁড়িয়ে থাকবেন, বা ত্রিশঙ্কু সরকার হলে আপনাদের ভূমিকাটা তখন গুরুত্বপূর্ণ জায়গা পাবে, এটাই বলে কি ভাবা যেতে পারে? কি বলবেন অনিন্দ্যবাবু? না, তোমার ক্যামেরার সংখ্যা একটু বাড়াও, তাহলে ক্যামেরার সংখ্যা যদি একটু মুর্শিদাবাদ, মালদা, রায়গঞ্জে যদি ধরো না, তাহলে তুমি বুঝতে পারবে জোট কিভাবে এগিয়ে আসছে দিন দিন, এবং জোটই আগামী ভবিষ্যৎ, জোটই আগামী প্রজন্মকে পথ দেখাবে। আর আমার ছোট ভাই বলছিল, আমার তো ইকো হচ্ছে কথাগুলো, জানি না কেন। তো 2010 থেকে 2016 কেন তৃণমূল নিশ্চয়ই উন্নয়ন করেছে, উন্নয়ন দাঁড়িয়ে আছে। আমি তো বলছি প্রাইমারি টেট, সারদা, রোজভ্যালি, জমি মাফিয়া, বালি মাফিয়া, সিন্ডিকেট, পঞ্চায়েত নির্বাচনে 1,70,00,000 মানুষকে গণতন্ত্র হরণ করা, ভাইপোর কোটি টাকা সম্পত্তি, ক্লাবকে 2 লক্ষ টাকা, চোলাই মদ খেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ, পিএসসি তে দুর্নীতি, এসএসসি তে দুর্নীতি, টেটে দুর্নীতি, মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস, চোর বাঁচাতে ধর্ণা, এই সমস্ত উন্নয়নমূলক কাজ যে তৃণমূল যেভাবে পশ্চিমবাংলার বুকে করেছে, আমার মনে হয় দোসামে তার ফল বেরোবে, এবং দোসামে যখন ফল বেরোবে তখন তৃণমূলের সোকল্ড উন্নয়ন যিনি দাঁড় করিয়ে রেখেছিলেন বীরভূম জেলা সভাপতি, তিনি বুঝতে পারবেন যে উন্নয়ন কোথায় দাঁড়িয়ে আছে। আমাদের কাছে তৃণমূল এবং বিজেপি দুজনেই প্রধান রাজনৈতিক শত্রু, এবং তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই, এবং আমরা মনে করি আগামী প্রজন্মের কাছে নতুন সূর্য উদয় দেখবে 2রা মে, যখন জোট এবং এই সংযুক্ত মোর্চার প্রার্থীরা বিভিন্ন জায়গায় বিজয়ী হয়ে ক্ষমতায় আসীন হবে। আর আমার মনে হয় যে কংগ্রেসের সঙ্গে লড়াইটা কিন্তু শুধুমাত্র তৃণমূল এবং বিজেপির নয়, কংগ্রেসের সঙ্গে লড়াইটা বোধহয় অলসো আইএসএফ এর, অর্থাৎ আব্বাস সিদ্দিকীর সঙ্গে অধীর চৌধুরীর সম্পর্কের আশা করি উন্নতি ঘটবে। কিছু বলতে চাইবেন অনিন্দ্যবাবু? হ্যাঁ, আসলে উনাদের দলের এখন এমন অবস্থা যে আরাবুল টায়ার করছে, সোনালী হাওয়াও করে কাটছে, কেউ রাস্তা অবরোধ করছে, ফলে এইদিকে উনাদের এখন আর মন নেই, ওনারা ক্ষমতায় আসতে পারবে না। আইএসএফ এর সাথে কংগ্রেসের জোট এবং বামফ্রন্টের জোট, এই তো একটা জায়গায় দাঁড়িয়েছে। আর যেটা উনি মিন করতে চাইছেন যে আইএসএফ এর সাথে আমাদের একটা দূরত্ব, কিন্তু কোন রকম ভাবে এইসব বলে দূরত্ব তৈরি করা যাবে না, কারণ আমরা মনে করি আইএসএফ আমরা এবং বামফ্রন্ট নিজেরা মধ্যে যে পরম্পরা এবং যে সাহস এবং যে ঐতিহ্য এবং যে সেতু তৈরি হয়েছে, আগামী দিনে গণতন্ত্রকে রক্ষা তারাই করবে, এখানে তৃণমূল বিজেপি রক্ষা করতে পারবে না। এবং সবচেয়ে আশ্চর্য হয়ে না দীপঙ্কর, যদি কোনোদিন দেখো বিজেপি 130টা আসন পেয়েছে আর তৃণমূল দল 100টার কাছাকাছি আসন পেয়েছে তর্কের খাতিরে, এই তৃণমূল কংগ্রেস বিজেপিকে সাপোর্ট করে যে পশ্চিমবঙ্গে সরকার করবে না তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। এটাও কিন্তু কোনো গ্যারান্টি নেই। যদি আজকে তৃণমূল 140টা আসন পায় এবং সেখানে যদি কোথাও না কোথাও সিপিএম কংগ্রেস জোটের যদি 50টা মতো সিট আসে বা 30টার মতো সিট যদি পান, তাহলে আপনারা আবার সেই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে আবার সরকার গঠন করবেন না? না 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 না, আমি তোমায় একটা কথা বলি, আমরা তো 75 সিটের দিকে এগোচ্ছি না, আমরা মেজরিটির দিকে এগোচ্ছি। অতএব আমরা তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট তো করবো না। আর তুমি জানো ভারতবর্ষের রাজনীতিতে জাতীয় কংগ্রেস এমন একটা ধর্মনিরপেক্ষ দল যে একটি পঞ্চায়েত নির্বাচন, একটা জেলা পরিষদ, একটা বিধানসভা, একটা লোকসভায় তুমি সারা ভারতবর্ষের ইতিহাসে খুঁজে দেখো যে একটিবারের জন্য এই সাম্প্রদায়িক দল বিজেপিকে সাপোর্ট করেছে। উল্টে তৃণমূল নেত্রী বহুবার সাপোর্ট করেছে আরএসএস দেবী দুর্গাপুরে, যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, অর্ধ বাবরি মসজিদ
তো তখন মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীকে চিঠি বলেছিলেন আমরা বিজেপি স্বাভাবিক মিত্র। অতএব আমরা কাউকে সাপোর্ট দেওয়ার জন্য জোট করিনি, আমরা ক্ষমতায় আসার জন্য জোট করেছি এবং আমরা আমাদের ধারণা মানুষ আমাদেরকে অ্যাবসলিউট মেজরিটি দিয়ে বাংলার গণতন্ত্র রক্ষা করার জন্য কর্মসংস্থানের দাবিতে আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। ধন্যবাদ। আরেকবার ধন্যবাদ আমি জানাবো আমাদের সাথে যারা যুক্ত ছিলেন, অনিন্দ রায় চৌধুরী কংগ্রেস থেকে, সন্দীপন মিত্র তৃণমূল থেকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি। যেতে যেতে নরেন্দ্র মোদী কিভাবে দিদিকে আক্রমণ করলেন, ও দিদি বলে, আসুন সেই বক্তব্যটা একটু শুনবো, দেখুন। টিএমসির का खेला शेष होवे, विकास आरंभ होवे, विकास आरंभ होवे। भाई और बहनों, बंगाल का विकास, यहां के लोगों का विकास, ये बीजेपी का कमिटमेंट है, ये बीजेपी का संकल्प है। बंगाल का उज्जवल भविष्य, इसके लिए हम जी जान से जुट जाएंगे, ये वादा करने में आया हूं। ओ दीदी, आपने खेला खेलें, আপনি খেলা খেলেন, আমরা সেবা করব, আমরা সেবা করব। খেলা নয়, সেবা হবে, সেবা। বিজেপির একটাই মন্ত্র, বিজেপির একটাই মন্ত্র, গরিবের রোজগার, গরিবের বাড়ি, গরিবের সম্মান। সাথীও, খেলা হবে কি ভাইরা, খেলা হবে। তাহলে কি করতে হবে? একটা করে ভোট দিয়ে এমন ভাবে ভোটটা দিতে হবে, তৃণমূলকে একটা করে ভোট দেবেন আর বিজেপিকে একটা করে গোল দেবেন, আর গোল দিয়ে গোল্ড আউট করে দেবেন। বাড়ির বাইরে, পোস্টের বাইরে বল বের করে দেবেন, যাতে কোনোদিন তারা তৃণমূল কংগ্রেসের সাথে খেলতে না পারে। আর আমি আপনাদের বলছি, বাঁকুড়ায় বিশ্ববিদ্যালয় আমি করে দিয়েছি, মেডিকেল কলেজ আছে, 3টে মাল্টি স্পট হসপিটাল আছে। শোনালাম মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, একটি করে ভোট দেবেন, একটি করে ভোট দেবেন এবং একটি করে গোল দিয়ে বিজেপিকে একেবারে পোস্টের বাইরে বার করে দেবেন। আর নরেন্দ্র মোদী কি বললেন, যে খেলা হবে না, সেবা হবে। কি হবে সেটা দেখার বিষয়। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেকটি বিষয়কে আমরা জানার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব আপনাদের। আজকে আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি। নমস্কার, শুভরাত্রি।